আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে আলামিন। উনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার বাবা ছিলেন লোকমান ডাক্তার, মানে তিনিও একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আলামিন ডাক্তারের বয়স ছিল 27 থেকে 28 বছরের মতো। শালনগর ইউনিয়নেই আলামিন ডাক্তারের দোকান ছিল। মানুষ যখন তাদের বাড়িতে ডাকতো রুগী দেখার জন্য, সেখানেও যেত এবং বাজারে যে দোকান থাকতো, যে চেম্বার ছিল, সেখানেও রুগী আসতো। এইভাবেই আলামিন ডাক্তারের সময় কেটে যাচ্ছিল। কোনো এক বিকেলে আলামিন ডাক্তার অলসভাবে বসেছিল, কোনো রুগী ছিল না। তখন হঠাৎ একটি সুন্দরী মেয়ে আসে। সে কিছু সমস্যার কথা বলে। আলামিন ডাক্তার সমস্যাগুলি শুনে ওষুধ দিয়ে দেয় এবং 7 দিন পরে আবার আসতে পারে। মেয়েটি 7 দিন পরে আবার আসে এবং সে জানায় এই ওষুধগুলি খেয়ে সে সুস্থ হয়ে গেছে। সে আলামিন ডাক্তারকে ধন্যবাদ। এরপরেও ওই মেয়েটি মাঝে মাঝে আলামিন ডাক্তারের কাছে আসতো। মেয়েটি যখন আসতো, সেই সময়টি ছিল পরন্ত বিকেল। সে কখনো সকালে বা দুপুরে আসতো। আর পরন্ত বিকেলে ঠিক তখনই আসতো যখন আলামিন ডাক্তারের চেম্বারে কোন রুগী থাকতো বা তার আশেপাশে কেউ। আলামিন ডাক্তারের সাথে সে গল্প করত, কিন্তু তার বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছে, এই বিষয়ে সে কিছুই বলত। তবে তার নাম বলে তার নাম হচ্ছে সাবিনা। এর বাইরে আর কোনো তথ্য আলামিন ডাক্তারকে মেয়েটি দেয়। মেয়েটি মাঝে মাঝে আসতো, কথা বলতো। তার মার্জিত আচরণ, সুন্দর চেহারা, তার হাঁটা চলা, সবকিছু দেখে আলামিন ডাক্তারের মনে ভালোবাসার জন্ম নেয়। মেয়েটিকে সে ভালোবাসত, কিন্তু সহজে সে বলতে, কিন্তু ইশারা ইঙ্গিতে মেয়েটিকে সে বোঝানোর চেষ্টা। আলামিন ডাক্তার মেয়েটিকে বিয়ের কথা বলে, কিন্তু মেয়েটি এড়িয়ে যায়। মেয়েটি কথাগুলোর তেমন কোনো পাত্তা নেই। মেয়েটি যখন কথাগুলো এড়িয়ে যেত, তখন আলামিন ডাক্তার মনে কষ্ট পেত যে মেয়েটি কেন বিয়ের কথা বললে বারবার এড়িয়ে যায়, অন্য প্রসঙ্গে চলে যায়, বিয়ের বিষয়ে আর কোনো কথা বলে। একদিন আলামিন ডাক্তার মেয়েটিকে বলে যে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। মেয়েটি প্রথমে বলে যে না, আমাদের বাড়িতে যাওয়া যাবে না, আপনি যাবেন না, যাওয়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। কিন্তু আলামিন ডাক্তার নাছোড় বান্দা, সে যেতে চায়। মেয়েটি বলে ঠিক আছে, আমি সময় সুযোগ করে একদিন নিয়ে যাব। ঠিক একই রকম ভাবে কোনো এক বিকেলে মেয়েটি আসে। এবার সে সুন্দর একটি শাড়ি পরে এসেছে। শাড়িতে মেয়েটিকে আরো সুন্দর লাগছিল। সাধারণত মেয়েটি যখন আসতো, তখন 3 পিস বা সালোয়ার কামিজ এই ধরনের ড্রেস পরে আসতো। ওই দিন আসে এবং আলাপচারিতায় মেয়েটি আলামিন ডাক্তারকে বলে, আপনি আমাদের বাড়িতে যেতে চেয়েছিলেন, যাবেন আজকে? আলামিন ডাক্তার সাথে সাথে রাজি হয়েছে, বলে হ্যাঁ, অবশ্যই যাব, কিন্তু এখন তো পরন্ত বিকেল, এখন গিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না তো? মেয়েটি বলে না, কোনো সমস্যা নেই, ফিরতে পারবো, আমি ব্যবস্থা করে। মেয়েটি আলামিন ডাক্তারকে সাথে নিয়ে বের হয়েছে। শালনগর ইউনিয়ন থেকে বেশ দূরে একটি ঘাট রয়েছে, তার নাম হচ্ছে বানাঘাট। এই বানাঘাট পার হয়ে আলফাডাঙ্গার পানাইল গ্রামে তারা যায়। কিন্তু আলফাডাঙ্গার পানাইল গ্রামে যে যাচ্ছে, এই পানাইল গ্রামের নাম আলামিন ডাক্তার জানত এবং অ্যাকচুয়ালি যে সে আসলে কোথায় যাচ্ছে এটাও ওই মেয়েটি বলে। মেয়েটি যখন তাকে নিয়ে বের হওয়ার পর প্রথমে একটি গ্রাম পায়, সেই গ্রামের নাম হচ্ছে ভেন্নাতলা বাজার। এই ভেন্নাতলা বাজারের থেকে একটি ভ্যান নিয়ে আগাতে থাকে। আসলে ওই ভেন্নাতলা বাজারটা কিন্তু ওই নদী পার হয়ে, সেখান থেকে ভ্যানে করে যেতে থাকে। যেতে 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 একটি বাগানের কাছে এসে
এখানে একটা বিষয় বলে রাখা ভালো। ভেন্নাতলা বাজারে যখন আলামিন ডাক্তার ও সাবিনা নামের ওই মেয়েটি আসার পরে দেখে যে একটি ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানকে ওই সাবিনা নামের ওই মেয়েটি বলে, এই ভ্যান যাবেন? ভ্যানে থাকা যে চালকটি ছিল বলে, হ্যাঁ যাব। আর কোনো কথা বলে না। দুজন উঠে বসে ভ্যান চলতে থাকে এবং ভ্যানের গতি স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, পা চালিত ভ্যান, তার থেকে অনেক অনেক বেশি গতি ছিল। এবং ভ্যানওয়ালাও কিছু বলে না, সাবিনা নামের ওই মেয়েটিও কিছু। দুজনে চুপ, কিন্তু ভ্যানওয়ালা কিন্তু তার মতো করে ভ্যান চালিয়ে যাচ্ছে। চালাতে চালাতে একটি বাগানের পাশে এসে ভ্যান। আলামিন কিন্তু জানছিল না যে এটি আসলে কোন গ্রাম, কিন্তু এই গ্রামটি ছিল আলফাডাঙ্গার পানাইল। যাই হোক, বাগানের কাছে এসে ভ্যানটি থামে। ওই বাগান থেকে বেশ কিছুটা দূরে আরেকটি ছোট্ট বাজার রয়েছে, 3-4টা দোকান রয়েছে। ওই বাজারটা পার হয়েই তারা তো ভ্যান থেকে নেমে আলামিন ডাক্তার এবং সাবিনা নামের মেয়েটি হাঁটতে বাগানে। অন্ধকার বাগান, কোনো আলো তেমন নেই, চাঁদের আলোতে যতটুকু দেখা যায়। তখন আলামিন ডাক্তার ওই সাবিনা নামের ওই মেয়েটিকে বলে, তুমি প্রতিদিন এই বাগান পার হয়ে আসো, আবার যাও। তোমার তো যেতে যেতে বিকালে যখন আমার কাছে আসো, আবার যখন যাও তখন দেখে সন্ধ্যা হয়ে যায়। এরকম তোমার একা একা এই বাগান পার হয়ে যেতে ভয় লাগে না? তখন মেয়েটি বলে, না, আমার ভয় লাগে। আমি সবসময় আসা যাওয়া করি, তো এই জন্য রাস্তাঘাট আমার চেনা, এই জন্য আমার ভয় লাগে। আলামিন ডাক্তার বলে, তবুও রাতের বেলা একটা মেয়ের চলাফেরা হয়তো লাগার কথা। তখন মেয়েটি বলে, আমি এই এলাকারই মেয়ে, আমাকে সবাই চেনে, আমি কাউকে ভয় করি, আর কেউ আমাকে কিছু বলবেও। যাই হোক, আলামিন ডাক্তার এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বাড়ায়। হাঁটতে হাঁটতে বাগানের ঠিক ওই পাশে তারা চলে যায়, মানে উল্টো পাশে চলে যায়। উল্টো পাশে গিয়ে আলামিন ডাক্তার দুটি ঘর, একটি টিনের ঘর আর একটি শনের। আমরা গ্রামে কিন্তু শনের ঘরগুলো আমরা দেখছি। তো টিনের ঘরে 3জন মানুষ আছে, 2জন বয়স্ক মানুষ, একটি ছোট ছেলে। তখন ওই মেয়েটি পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা, এটি আমার বাবা, আর একটি ছোট। আলামিন ডাক্তার অদ্ভুত হয়ে দেখে এই 3জনের চেহারাই অনেক সুন্দর। তাদের 2জনের, বিশেষ করে মেয়েটির মা বাবা বয়স হয়ে গেল, তাদের চেহারা অনেক সুন্দর লাগছিল। আলামিন ডাক্তার বেশ অবাক, তবে এটি সে একদম স্বাভাবিকভাবেই নিয়েছে। যেহেতু বাড়িতে গেস্ট এসেছে, গেস্টকে আপ্যায়ন করে তার সাধ্য। আলামিন ডাক্তার খাওয়া দাওয়া করে, ওই মেয়েটির মা বাবার সাথে কথা বলে, তার ভাইয়ের সাথেও কথা। তার ভাইটি তখন লেখাপড়া করছে। একদম স্বাভাবিকভাবে সবকিছু চলছে। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলে, চলুন আপনাকে এগিয়ে দিচ্ছি। আলামিন ডাক্তার বলে, না না, আমি একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে এই বাগানের মধ্যে দিয়ে আসতে হবে। মেয়েটি বলল, না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। মেয়েটি বাগান পার করে দিয়ে আলামিন ডাক্তারকে এগিয়ে দেয়। আলামিন ডাক্তার খেয়াল করে দূরে যেই ছোট্ট কয়েকটি দোকান দেখা যাচ্ছে, সেখানে সেই ভ্যান চালকটি, যেই ভ্যান চালকটা তাদেরকে এখানে নিয়ে এসেছিল, সে সেখানে বসে আছে। এবং সেই ভ্যান চালকের সাথে আরো কয়েকটি ভ্যানও রয়েছে, সেখানে সেই ভ্যানগুলোতে চালক রয়েছে। সে কাছে যাচ্ছিল, অদ্ভুত ব্যাপার খেয়াল করছিল, যে ভ্যানটিতে আলামিন ডাক্তার এবং ওই মেয়েটি এসেছিল, ওই ভ্যানের চালক অন্য কোনো ভ্যান চালকের সাথে কোনো কথা বলছে। মেয়েটি কিছুটা পথ পাড়ি দিয়ে আলামিন ডাক্তারকে বিদায় দিয়ে চলে যায়। আলামিন ডাক্তার সেই ভ্যানের কাছে গিয়ে বলে, আপনি যাবেন? ভ্যানওয়ালা বলে, হ্যাঁ যাব, ওঠেন। আলামিন ডাক্তার ভ্যানে উঠে বসে। ভ্যান চলতে ঠিক একই রকম ভাবে পা চালিত স্বাভাবিক ভ্যানের যে গতি থাকে, সেই গতি থেকেও অনেক বেশি গতি ছিল ওই ভ্যান। অল্প সময়ের মধ্যে ওই ভ্যান্নাতলা বাজার থেকে বেরিঘাট নামক আর একটা জায়গা আছে, সেটা পাড়ি দিয়ে বানাঘাটের কাছে নিয়ে এসে ওই ভ্যানওয়ালা বিদায়। ভ্যানওয়ালাকে তিনি টাকা দিতে চাইলেও ভ্যানওয়ালা টাকা দিতে রাখে।
এর মধ্যে আলামিন ডাক্তার হিসাব করে যে বানাঘাট থেকে বেরিঘাটের যে দূরত্ব, এই দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার, এবং ওই ভেন্নাতলা বাজারের দূরত্বও ওই বেরিঘাট থেকেও আরো অনেক দূর, কিন্তু ঠিক কতটুকু দূর এটি সে বলতে পারছে না। এবং আলামিন ডাক্তার যখন ফিরে আসছে তখন ঘড়িতে যে কয়টা বাজে এটিও তিনি বুঝতে পারছিলেন, কারণ তার হাতে কোনো ঘড়ি ছিল। যাই হোক, আলামিন ডাক্তার চলে আসে বাড়িতে এসে এই প্রথম আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিছু বলে। এতদিন আলামিন ডাক্তার ওই মেয়ে সম্পর্কে কাউকে কিচ্ছু বলে না। সর্বপ্রথম যাদেরকে বলে তারা আলামিন ডাক্তারের মা। তার মা বাবাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করেছি, ওই মেয়েটির দেখতে এমন, তার বাড়ি এইদিকে, তোমরা আমার সাথে ওই মেয়েটিকে দেখতে যাবা, মেয়েটির মা বাবার সাথে কথা। তো ছেলের আসলে বিয়ের বয়স হয়ে গিয়েছিল, তারপর ছেলে যেহেতু একটা মেয়ে পছন্দ করেছে, মা বাবা রাজি হয়েছে। এখন আলামিন ডাক্তারের দায়িত্ব ছিল ওই মেয়েটিকে বলে একটা তারিখ ফিক্স করা, যেই তারিখে আলামিন ডাক্তারের মা বাবা তাদের বাড়িতে যান। আলামিন ডাক্তার অপেক্ষা করছিল কবে ওই মেয়েটি আসে। মেয়েটি তো প্রতিদিন আসতো, মাঝে মাঝে আসতো। তো এই যে মাঝে মাঝে আসা, কথা বলা, এর মধ্যে দিয়ে কিন্তু 2-3 বছর কেটে গেছে। আলামিন ডাক্তারের বয়স 30+ হয়ে গেছে। তো মেয়েটি আসে একদিন, ঠিক এরকম ভাবে পরম। মেয়েটি আসার পরে আলামিন ডাক্তার বলে যে আমার মা বাবা এবং আমি তোমাদের বাড়িতে যেতে চাই, আমার মা বাবা তোমার মা বাবার সাথে। মেয়েটি হঠাৎ রেগে যায় এবং বলে না, এখনো সময় হয়, সময় হলে আমি জানাব, আর আমার বাড়িতে আপনার মা বাবার যাওয়ার প্রয়োজন। আলামিন ডাক্তার বলে যে না, আমি অত কথা বুঝি না, আসছে শুক্রবার, আমি অবশ্যই আমার মা বাবাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। মেয়েটি বলে না, আপনি যাবেন না। কিন্তু আলামিন ডাক্তার বলে যাব, তোমরা রেডি থেকো, আমরা যাব। মেয়েটির সাথে কথা কাটি হয়। মেয়েটি মন খারাপ করে আলামিন ডাক্তার চেম্বার থেকে বের হয়। আলামিন ডাক্তার দূর থেকেও বলে যতই রাগারাগি করো, শুক্রবার কিন্তু আমি আমার মা বাবাকে নিয়ে যাচ্ছি। মেয়েটি আবারও ইশারা করে না, কিন্তু আলামিন ডাক্তার শুনে। ওই দিন শুক্রবার দুপুরের পরে যাওয়ার কথা থাকলেও আলামিন ডাক্তারের কোনো একটা রুগী দেখতে অন্য গ্রামের একটা বাড়িতে যাওয়ার কারণে আলামিন ডাক্তার দেরি হয়ে যায়। বিকালের দিকে রওনা। একই রকম ভাবে বানাঘাট পার হয়ে তারা যখন একটা ভ্যানের কাছে জিজ্ঞেস করে যে আমরা ভেন্নাতলা বাজারের পাশে যে বাগান রয়েছে ওই বাগানের ওখানে যাব, তখন বলে যে ওইখানে তো পানাইল গ্রাম, কিন্তু ওইখানে তো ভ্যান যায় না। তখন আলামিন ডাক্তার অবাক হয়, কি বলেন পানাইল গ্রামে ভ্যান যায় না? আমি নিজে গেছি সেখানে। ভ্যানওয়ালা বলে যে না না, ওখানে তো ভ্যান যায় না, কারণ ওটা অনেক দূর, ভ্যানে যেতেই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তখন আলামিন ডাক্তার বলে তা লাগো, আপনার যত টাকা লাগে আমি দেব, আপনার যতটুকু সম্মানী পারিশ্রমিক দেওয়ার দরকার আমি দেব, আমাকে নিয়ে চল, আমি রিজার্ভ নিচ্ছি, আবার আমরা ফিরে আসবো আপনার ভ্যান। ভ্যানওয়ালা দেখে যে 3 জন লোক আর ভালোই টাকা পয়সা পাওয়া যাবে, নিয়ে যায়। ভ্যানওয়ালা আলামিন ডাক্তার ও তার মা বাবাকে নিয়ে যাত্রা শুরু করে সেই পানাইল গ্রামে। নড়াইল জেলা কিন্তু নদী পার হয়ে এসেছে, এখন কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে তারা যাচ্ছে। আসলে আলামিন ডাক্তার মানে পানাইল গ্রামের নাম প্রথমে জানত না, পরবর্তীতে সে জানত। যাই হোক, যাচ্ছে। একটা জায়গায় এসে আলামিন ডাক্তারকে ওই ভ্যানওয়ালা বলে আপনি এই বাগানের কথাই বলছিলেন? আলামিন ডাক্তার বলে হ্যাঁ, আমি তো এদিক দিয়েই আসছিলাম, হয়তো সবই চিনতে পারছি, এই তো সেই বাগান, এখানে দাঁড়ান, আমরা আসছি, ঘন্টা 2 সময় লাগবে, আপনি চলে যান। ভ্যানওয়ালা ওইখানে ওয়েট করে। আলামিন ডাক্তার তার মা বাবাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে এগোলেন। তখন কিন্তু রাত হয়ে গেছে, টর্চ লাইট ছিল।
তারা যাচ্ছে। জঙ্গল পার হয়ে আলামিন ডাক্তার এমন একটি দৃশ্য দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল। সে কিন্তু কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে, একদম স্বাভাবিক বাস্তব একটা দৃশ্য দেখছে। কি সে দৃশ্য? সে দেখেছিল যে সে যেখানে দাঁড়িয়ে আছে এখানে কোনো ঘর বাড়ি। শুধু তাই নয়, তার চোখ যতদূর যাচ্ছে, সামনে ডানে বায়ে সেখানে কোনো ঘর। আলামিন ডাক্তারকে তার মা বাবা বলে, বাবা তুমি মনে হয় ভুল করে অন্য জায়গা চলে এসেছো। আলামিন ডাক্তার বলে, না আমি এই পথ দিয়ে এসেছি। সে খুব কনফিডেন্ট ছিল যে সে এই পথ দিয়ে এসেছে, তারপরেও ভুল হতেই পারে মানুষের। আলামিন ডাক্তার এবং তার মা বাবা আশেপাশের বেশ কিছু দূর পথ হাঁটাহাঁটি, তারা বুঝতে পারে এখানে আসলেই কোনো, এবং ওই বাগানের ওই পাশে একটি চর রয়েছে, চরের ওই পাশে নদী রয়েছে। আলামিন ডাক্তার মন খারাপ করে ফিরে আসে। ফিরে আসার পরে ওই ভ্যান চালককে জিজ্ঞেস করে যে আচ্ছা এখানে তো এরকম বাড়ি ঘর ছিল। তখন ওই ভ্যান চালক বলে, না না এখানে তো কোনো ঘর বাড়ি ছিল না, আমার জানা মতো এখানে কোনো ঘর বাড়ি নাই, বহুদিন ধরে এখানে কোনো ঘর বাড়ি। তখন আলামিন ডাক্তার এবং তার মা বাবা মন খারাপ করে আবার ভ্যানে উঠে ওই ভেন্নাতলা বাজারে কাছে চলে আসে। আসার পরে সেখানে মানুষদেরকে বলে যে আমরা তো এখানে এসেছিলাম, ওই বাগানের ওই পাশে তো ঘর বাড়ি আছে, তো আমরা তো একটা বিয়ের কথা নিয়ে এসেছিলাম, তো ওইখানে আসলে আমরা তো কোনো ঘর বাড়ি দেখি। স্থানীয় যেখানে ওই লোকজন যারা ওখানে ছিল তারা সবাই বলে, না না ওইখানে তো আসলে কোনো ঘর বাড়ি নাই, ওখানে তো কোনো মানুষ বসবাস। কিন্তু ওই গ্রামের একজন প্রবীণ মুরব্বী দোকানে বসে চা খাচ্ছে। আলামিন ডাক্তারকে এসে বলে, এই ছেলে তুমি আমাকে বিষয়টা খুলে বলো তো। আলামিন ডাক্তার বিষয়টা খুলে বলে। ওই মুরব্বী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বাবা আমার মনে হচ্ছে তুমি কোনো একটা ছলনায় পড়ে গেছো, আর তুমি জুনির ছলনায় পড়েছ। তখন আলামিন ডাক্তার বলে, জুনিকে? জুনিকে তো আমি চিনি না। এবং আশেপাশের কিছু লোকজন বলে আসলে তো জুনিকে, জুনির নাম তো আমরা কখনো শুনিনি। তখন ওই মুরব্বী বলে, এই বাগানের পাশেই একটি বাড়ি ছিল, এই বাড়িটা ছিল জুনিদের বাড়ি। এই ঘটনাটি বহু আগে, আমি এখন যে ঘটনাটি বলছি এটি 1980 থেকে 90-এর মাঝামাঝি, কিন্তু এই সময় থেকেও আরো 50 থেকে 60 বছর আগের ঘটনা ছিল। 1930 থেকে 40 সালের মধ্যবর্তী কোন একটি সময়, তখন ব্রিটিশ পিরিয়ড ছিল। ওই সময় ওই মুরব্বী বলছেন, বাগানের ওই পাশে জুনিদের বাড়ি ছিল না, ছিল এই পাশে, এই রাস্তার উল্টা পাশে, জুনিদের বাড়ির ঠিক উল্টা পাশে বাগান। এই জুনি মেয়েটি অনেক সুন্দরী ছিল, জুনির মা বাবা ছিল, ওরা খুব গরিব ছিল। জুনির বাবা মানুষের খেতে খামারে কাজ করত, জুনির মা মানুষের বাড়িতে গিয়ে কিছু ছোটখাটো কাজ টাজ, আর জুনিও কোনো কোনো বাড়িতে গিয়ে টুকটাক কাজ করত। ওদের একটা, জুনির একটা ছোট ভাই ছিল, লেখাপড়া স্কুলে যায়। গ্রামের কিছু বখাটা ছেলেদের উৎপাত, মানে বখাটা ছেলেদের উৎপাতে জুনি খুব অতিষ্ঠ। কোনো এক রাতে এই বখাটা ছেলে পেলেদের দ্বারা জুনি মারাত্মক নিগৃহীত হয়। লজ্জায় অপমানে জুনি তার এই বাসার কাছে আম গাছের ডালে সুইসাইড করে। মেয়ের মৃত্যুতে প্রচন্ড শোকে কিছুদিনের মধ্যে জুনির মা বাবা দুইজনই মারা যায়। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল, সেও ধুকে ধুকে মারা যায়, কারণ তার এই দুনিয়াতে আপন বলে কেউ ছিল। ওই মুরব্বী আলামিন ডাক্তারকে বলে, তুমি আসলে জুনিরই খপ্পরে পড়েছ। যাই হোক, আসলে এটি একটি ছলনা ছিল, তোমরা চলে যাও। আলামিন ডাক্তার ওই মুরব্বীর কাছ থেকে এই জুনির গল্প শুনে শুধু আলামিন ডাক্তার নয়, শুধু আলামিন ডাক্তারের মা বাবা নয়, স্থানীয় আশেপাশের আরো অনেক মানুষই খুবই অবাক হয়। যাই হোক, আলামিন ডাক্তার বাড়িতে চলে আসে, তার মন টন খুব খারাপ থাকে।
ওই রাত্রে আলামিন ডাক্তার সেই সাবিনা নামের মেয়েটিকে স্বপ্নে দেখে সাবিনা নামের ওই মেয়েটি এসেছে। আসার পরে আলামিন ডাক্তার তাকে বলে, তোমার নাম কি জুনি? তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ আমার নাম জুনি। তখন ওই মেয়েটি বলে, আমি তোকে বারবার বলেছি যে এখনো সময় হয়নি, তারপরও তুই আমার কথা শুনিস না। তুই আমার বিষয়টা তোর মা বাবাকে বলেছিস এবং এখন ওই বিষয়টি আরো অনেক মানুষ জেনে গেছে। তুই কাজটি ভালো করিস। তুই তো আমাকে বিয়ে করতে পারবেই না, সেটা সম্ভব না। তোকে আমি অন্য কোথাও বিয়ে হতে দেব। এই কথা বলার পরে আলামিন ডাক্তারের স্বপ্ন ভেঙে যায়। সে মনে করে হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতে পারে না তার আসল দুঃস্বপ্নের শুরুটা এখনই শুরু। আলামিন ডাক্তার সারাদিন মন টন খারাপ করে থাকতো। জুনির কারণে সে খুব মনে কষ্ট পেয়েছিল। সে দোকান, তার যে চেম্বার ছিল শালনগর ইউনিয়নের যে বাজারে, সেখানে সে খুব একটা বেশি যেত না। কোনো বাড়ি থেকে রোগী ডাকার ডাক পেলে সে তখনই শুধু যেত, আর অধিকাংশ সময় মন খারাপ করে বাড়িতে বসে থাকে। মা বাবা ছেলের এই মন খারাপের কারণ বুঝতে পেরে তারা চিন্তা করলেন যে ছেলেকে বিয়ে দিবে। আত্মীয় স্বজনের মাধ্যমে একই গ্রামের একটি মেয়েকে দেখার জন্য সময় নির্ধারণ করা হয়। আলামিন ডাক্তার, তার মা বাবা এবং আরো কয়েকজন আত্মীয় স্বজন মিলে ওই মেয়েটির বাড়িতে যায়। যখন মেয়েটির বাড়ির উঠোনে সবাই বসেছিল, তাদেরকে চা নাস্তা খেতে দেওয়া হয়। কিছু সময় আলাপচারিতার পরে ওই মেয়েটিকে ঘরের ভিতর থেকে নিয়ে আসা হয়। মেয়েটি ঘোমটা দিয়ে বের হয়ে আসে। যখন মেয়েটি ওই আলামিন ডাক্তারের দিকে তাকায়, সে এমন ভাবে তাকায় যে আলামিন ডাক্তার এবং আশেপাশের লোকজনও খুব অবাক হয়। মেয়েটি কোনো কথা না বলে লাফ দিয়ে উঠে দাঁড়ায় এবং দৌড়ে ঘরের ভেতর গিয়ে দরজা আটকে। মেয়েটির এই আচরণে সবাই অবাক হয়, কি ব্যাপার, এমন করলো কেন মেয়েটি? এমন তো করার কথা না। মেয়েটির মা বাবা মেয়েটির হয়ে সবার কাছে ক্ষমা চায়, বলে যে আমরা বিষয়টা দেখছি যে ও এমন করে চলে গেল। এর কিছুক্ষণ পরে মেয়েটির মা বাবা এসে বলে যে আপনারা চলে যান, আমরা আপনাদের সাথে বিয়েটা দিতে পারবো। তখন বলে, কেন, কি সমস্যা? আমাদের ছেলের কোনো সমস্যা? বলে না, কোনো সমস্যা না, বাট আমরা আপনাদের সাথে আত্মীয়তা করতে পারবো না, আমাদেরকে ক্ষমা করবেন। কি কারণে মেয়েটি উঠে গেল, কি কারণেই বা বিয়েটা নাকচ হয়ে গেল, কিছুই বুঝতে পারছিল না আলামিন ডাক্তার, তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনরা। তারা সেখান থেকে চলে আসে। কিছুদিন পর আরেকটি মেয়ে দেখতে যায় পাশের একটি। মেয়েটিকে যখন একই রকম ভাবে আলামিন ডাক্তারের সামনে নিয়ে আসা হয়, মেয়েটি চোখ বড় বড় করে আলামিনের ডাক্তারের দিকে তাকিয়ে বলে যে এটা কি? তখন আশেপাশের লোকজন বলে যে এই যে এটা তো আলামিন ডাক্তার। বলে না, এটা তো একটা মেয়ে মানুষ। সবাই হাসাহাসি শুরু করে, কি বলে, জলজান্ত একটা ছেলে শার্ট প্যান্ট পরে বসে আছে, আর এই মেয়ে বলে এটা নাকি মেয়ে মানুষ। তখন বলে না, এ তো উনি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের সাথে কি মেয়ে মানুষের বিয়ে হয় নাকি, আমি এ বিয়ে করব না, এই বলে সে উঠে চলে যায়। তো মেয়ের এই আচরণে সবাই অবাক হয়, কারণ আসলে তো সেখানে আলামিন ডাক্তার ছিল, কোনো মেয়ে মানুষ ছিল না। মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এর কিছুদিন পরে আর একটা বাড়িতে আলামিন ডাক্তারকে নিয়ে যাওয়া হয়, সেখানে একটি মেয়ে দেখানোর জন্য। অদ্ভুত ব্যাপার, সেখানেও একই ঘটনা ঘটে এবং সেখানকার মেয়েটি অনেক এগ্রেসিভ ছিল, সে খুবই বাজে আচরণ করে এবং সে সবাইকে বলে যে আপনারা একটা মেয়ের সাথে আর একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখানে এসেছেন, এটাই ছিল আপনাদের মনে? সবাই বলে কই মেয়ে কই? বলে এই যে আমি দেখতে পাচ্ছি সালোয়ার কামিজ পরা, হাতে চুড়ি, নাকে নাকফুল, কানের দুল পরে বসে আছে সাজুগুজু করে একটা মেয়ে, আপনারা তার সাথে আমাকে বিয়ে দিবেন? মানে সে খুব উত্তেজিত হয়ে যায়। কিন্তু আসলে ঘটনাটা তো এরকম ছিল না।
কিন্তু কেন শুধু কনে বেশে ওই মেয়েটি আলামিন ডাক্তারকে একটি মেয়ের সুরতে দেখছে? আলামিন ডাক্তার এবং তার আত্মীয় স্বজনরা ওখান থেকে চলে আসে, এবং চলে আসার পরে প্রথম যেই মেয়েটিকে দেখানো হয়েছিল সেই মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করে যে কেন ওই মেয়েটি উঠে চলে গিয়েছিল। পরে জানা যায় ওই মেয়েটিও আলামিন ডাক্তারকে একটি মেয়ের স্রোতে দেখেছে, যার কারণে ওই মেয়েটি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এই খবর যখন গ্রামে ছড়িয়ে গেল, গ্রামের লোকজন বলা শুরু করলো যে আলামিন ডাক্তার হিজড়া হয়ে গেছে। সবাই তাকে কটাক্ষ করে, ঠাট্টা তামাশা করে হিজড়া ডাক্তার বলে ডাকা শুরু করলো। এতে আলামিন ডাক্তার মনে আরো কষ্ট পেতে থাকে, এবং সবাই বুঝতে পারলো এবং সবাই বলা শুরু করলো যে আলামিন ডাক্তার আর কখনো বিয়ে হবে, ওই জুনি ওকে আর বিয়ে করতে দেবে না। আলামিন ডাক্তারও বুঝতে পারলো যে আসলে তার আর বিয়ে করা সম্ভব। এভাবেই চলে যায় 10 থেকে 15 বছর। আলামিন ডাক্তারেরও বয়স হয়েছে প্রায় 50 ছুঁই ছুঁই। সে কিন্তু বাজারে আর যায় না, বাড়িতেই থাকে, আশেপাশের কিছু রোগী থাকে। এর মধ্যে আলামিন ডাক্তারের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে। প্রায় 15 বছর পর ঘটে আরেক ঘটনা। 15 বছর পর 2007 সালের একটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে আলামিন ডাক্তার ওই রাত্রে বাড়িতে ছিল, ওই রাত্রে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পাশের একটি গ্রাম, যে গ্রামের নাম ছিল ভুলবাড়ি, এই ভুলবাড়িয়া গ্রাম থেকে একজন অপরিচিত লোক আসে এবং সে পরিচয় দেয় যে আমার বাড়ি ভুলবাড়িয়া, আমার মা খুবই অসুস্থ, আপনাকে যেতে হবে। একে তো রাতের বেলা, আলামিন ডাক্তার এমনিতেই জুনিভূতের কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, এই জন্য সে কোথাও বের হতো না। তারপর বৃষ্টি হচ্ছে, আর ভুলবাড়িয়া গ্রামটি তার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর। এর মধ্যে এই কাদা পথে সাইকেল নিয়েও যেতে পারবে না, যার কারণে আলামিন ডাক্তার কিছুতে রাজি হচ্ছিল না। কিন্তু লোকটির পীড়াপিড়িতে এবং আলামিন ডাক্তারের মা বাবা তারা আলামিন ডাক্তারকে বলে যে বাবা তুমি যাও, ডাক্তার যেহেতু হয়েছে মানুষকে সেবা তো করতেই হবে, যেহেতু আলামিন ডাক্তারের বাবাও একজন ডাক্তার ছিল। তো আলামিন ডাক্তার রাজি হয়, পায়ে হেঁটেই যাওয়া শুরু। যেতে যেতে যখন ওই গ্রামে চলে আসে, একটি অপরিচিত বাড়িতে এসে থেমে যায়। বলে যে এটাই আমার বাড়ি। আলামিন ডাক্তার খেয়াল করে ওই বাড়িটি আসলে একটি অসমাপ্ত একটি বাড়ি। বিল্ডিং একটা বাড়ি করা হচ্ছে, কিন্তু সেই বাড়িটার কাজ এখনো শেষ হয়নি। আলামিন ডাক্তার বলে যে এই ঘরেই আমার মা থাকে, আপনি চান, ঘরটা অন্ধকার, আমি একটা আলো নিয়ে আসছি। তো আলামিন ডাক্তার যখনই ওই ঘরের কাছে যায়, দেখে ঘরের মধ্যে অনেক আলো। তখন আলামিন ডাক্তার বলে, ওই লোকটিকে চিৎকার করে বলে যে আপনি আলো আনার দরকার কি, ঘরের মধ্যেই তো অনেক আলো। আলামিন ডাক্তার ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ঢুকে আলামিন ডাক্তার যে দৃশ্য দেখতে পায়, এই দৃশ্য দেখার জন্য শুধু আলামিন ডাক্তার কেন, পৃথিবীর কোনো মানুষই হয়তো প্রস্তুত থাকে। আলামিন ডাক্তার দেখে ঘরের মধ্যে জুনি দাঁড়িয়ে আছে, জুনির সারা শরীর থেকে আলো বের হচ্ছে, ওই আলোতেই ঘর আলোকিত। এই দৃশ্য দেখার সাথে সাথে আলামিন ডাক্তার সেখানে সেন্সলেস হয়ে পড়েছে। এদিকে সারা রাত আলামিন ডাক্তার বাড়িতে ফেরে, তার মা বাবা চিন্তা করতে থাকে। সকাল হলেই ছেলের খোঁজে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে ওই ভুলবাড়িয়া গ্রামে ওই বাড়িতে চলে আসে যেখানে আলামিন ডাক্তারকে পাওয়া যায়। আলামিন ডাক্তার জ্ঞান ফেরে, সব ঘটনা খুলে বলে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ঘটনার পর থেকেই আলামিন ডাক্তারের মানসিক বিকৃতি দেখা। অদ্ভুত ব্যাপার হলো, আলামিন ডাক্তার সে মেয়েদের জামা কাপড়, শাড়ি, চুড়ি, লিপস্টিক, নেইল পালিশ, এই জিনিসগুলো ব্যবহার শুরু করে, মেয়েদের মতো আচরণ শুরু করে। লোকজন যারা দেখে সবাই ঠাট্টা তামাশা করে, এমনিতেই তাকে হিজড়া ডাক্তার। এখন তো আরো ঠাট্টা তামাশা শুরু। আলামিন ডাক্তারের এরকম পাগলামি যেমন বাড়তে থাকে এবং তার অসুস্থতাও বাড়তে থাকে।
তার পাগলামি এমন পর্যায়ে যায় যে তাকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে। আলামিন ডাক্তার অল্প কিছুদিনের মধ্যেই মারা যান। একজন ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, এটি হচ্ছে এই গল্পটি আমাকে যে দিয়েছে তার নামও আলামিন এবং তার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়ায়। তার গল্প ইতিমধ্যে আমি অনেকগুলো বলেছি, আপনারা শুনেছেন। আলামিন যার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে তার নাম হচ্ছে ফুল মিয়া। আর ফুল মিয়া হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির ভ্যানে আলামিন এবং তার মা বাবা সেই বাগান পর্যন্ত এসেছিল। এই বাগান পর্যন্ত এসেছিল এবং এই লোকটি আবার তাদেরকে পানাঘাট পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এই ফুল মিয়ার কাছ থেকে আলামিন এই ঘটনাটি সংগ্রহ করে। কিভাবে একটি ডাক্তারের জীবনের করুণ সমাপ্তি ঘটল এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারেন। প্রিয় লিসেনার্স, এই গল্পের মধ্যে কিছু মোরালস রয়েছে। এগুলো আমরা জানতে পারি আলামিন ডাক্তারের যখন আচরণ, মানে আলামিন ডাক্তার যখন পণে দেখতে যাচ্ছিল এবং তাকে মেয়ের সুরতে দেখছিল ওই পণের পেশের মেয়েরা, তখন আলামিন ডাক্তারের মা বাবা হুজুরের কাছে নিয়ে যায়, কোনো এক ভালো হুজুরের কাছে নিয়ে যায়। তখন হুজুর তখন একটা কিছু কথা বলেছিল, সেটি হচ্ছে যে আলামিন ওই মেয়ের সাথে কথা বলতো এই পর্যন্তই ঠিক ছিল, তাকে ওই মেয়েটি তার বাড়িতে নিয়ে গেছে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে আলামিন ডাক্তার বিয়ের জন্য যে পিড়াপিড়ি শুরু করে এবং অন্য লোকদেরকেও সেই বাড়িতে নিয়ে যায় এবং অনেক লোকের জানাজানি হয়ে যায়, এটি ওই জিন, জুনিভূতের ওই জিন সেটা মেনে নেয়, যার কারণে এই জিনটি তার পিছু লেগেছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো উপায় নেই। তখন ওই হুজুর কিছু পরামর্শ দিয়েছিল, সেটি হচ্ছে জিনেরা যদি কোনো বিষয়ে রাজি না হয় তাদেরকে পিড়াপিড়ি করে সেই কাজটি করাতে গেলে ভয়াবহ রকমের বিপদ হবে। এই জন্য জিনদেরকে দিয়ে কোনো কাজ করানো উচিত তাদের ইচ্ছার বিরুদ্ধে। এমনকি জিনেরা যদি ইচ্ছাও করে তারপরেও তাদেরকে দিয়ে কোনো কাজ নেওয়াটা উচিত। প্রিয় লিসেনার্স, জুনিভূতের ফার্স্ট পার্ট ছিল এই গল্পটি। জুনি কে ছিল, কোথায় তার বাড়ি ছিল, সেটি আমরা প্রাথমিক ধারণা পেয়েছি। কিন্তু কেন এই ঘটনা ঘটছে, জুনি মারা গেছে, কেন জুনির রূপে ওই জিনটি এভাবে ঘুরে বেড়াচ্ছে, কি ছিল ঘটনা, শুনতে আমাদের সাথে থাকুন। খুব তাড়াতাড়ি জুনিভূতের দ্বিতীয় অংশ এবং শেষ অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মিনহাজ উদ্দিন, ঢাকার কমলাপুর থেকে। মিনহাজ তার নিজের জীবনে ঘটা একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। 2005 সালের কথা। মিনহাজ তখন ঢাকা এসেছেন ঘোড়াশাল থেকে একটা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তিনি তার ফুফাতো ভাইয়ের বাসায় উঠেছিলেন। তার ফুফাতো ভাই ঢাকার একটা অভিজাত এলাকায় বসবাস করতেন। বেশ সুন্দর একটা জায়গা, বেশ কোয়াইট, এবং রাতের বেলা নাকি সেখানে মানে খুব মনে হতো যে একদম নীরব এবং অনেক বড় বড় প্লট এবং গাছপালা দিয়ে ভরা, মানে খুব সুন্দর একটা জায়গা। এরই মাঝে একটা বিল্ডিং যেটাতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে, সেখানে মিনহাজের ফুফাতো ভাই একটা ফ্ল্যাটে থাকেন। তো মিনহাজ সেখানে এসে উঠেছিলেন দুপুরবেলা, এবং দুপুরে তো আর ওখানে তেমন ঘোরাঘুরি করা হয় নাই। তো তিনি ভালোই সময় কাটালেন। ফুফাতো ভাই, তার ওয়াইফ এবং ছেলে মেয়ে সবার সাথে বেশ গল্পগুজব করলেন, সময় কাটালেন। এরপর বিকেলবেলা তিনি ফুফাতো ভাইয়ের ছোট ছেলেটাকে নিয়ে বেরোলেন। বেরোয় পুরো এলাকাটা দেখলেন, একদম নীরব। বিকেলবেলা হেঁটে হেঁটে একটা মাঠ আছে, সেখানে খেলা হচ্ছে, সেটা দেখলেন, দেখে টেকে আসলেন।
বাদাম কিনে দিলেন ফুফাতো ভাইয়ের ছেলেকে, এবং মানে বেশ পছন্দ করলেন জায়গাটা। তিনি চিন্তা করলেন যে খুব সুন্দর একটা জায়গা থাকার জন্য। তো ফুফাতো ভাইয়ের বাড়িতে আসার সময় যে রাস্তাটা আছে, মেন রাস্তাতে ঘুরে এসে কিন্তু গলিতে ঢুকতে হয়, এবং সেই গলিটা দিয়ে যে আসে, গলিটার মানে এক পাশে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল, বড় বাউন্ডারি ওয়াল, এবং এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে মনে হয় কয়েকটা প্লট পাশাপাশি, এবং সেগুলো বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ির মধ্যে গাছগাছালিতে ভরা। ডান দিকেও একই অবস্থা। তো এই রাস্তার শেষ মাথায় কি একটা বাসা আছে। এই বাসাটা মনে হয় সামনে দিয়ে এই বগনভিলিয়া গাছে ভরা, ফুল দিয়ে একদম ওরা মানে ওইটার এন্ট্রেন্সটা একদম ভরে ফেলছে। আর তার ওই ভেতরে দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো দরজা, মানে লোহার যে গেটটা অনেক পুরনো, আর কোনো মানুষের সারা শব্দ দেখা যাচ্ছে না এখানে। তো সে তার ওই ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে আসতে বাড়ির দিকে তাকাচ্ছে। তো ওই ফুফাতো ভাইয়ের যে ছোট ছেলে, সে স্কুলে পড়ে মনে হয় 2-3-তে, সে তাকে বলতেছে যে চাচ্চু ওদিকে যাও না, এটা ভূতের বাড়ি, আসো আসো। তো এটা একটু অবাক লাগলো তখন মিনহাজের কাছে, যে এতটুকু বাচ্চা বলতেছে ভূতের বাড়ি। বলে কেন বাবা, ভূতের বাড়ি কেন? না, আমাদের ওদিকে তাকানো নিষেধ, ওদিকে যাওয়া নিষেধ, ভূতের বাড়ি চলো। তো বলে মিনহাজকে নাকি টেনে, ওই ছোট পিচ্ছি টেনে নিয়ে গেল ওদিকে। তো মিনহাজ হেঁটে হেঁটে গেছে, যে তাদের বাসায় ঢুকে গেল। তো ঢোকার পর তো ওই বাসা গল্প গুজব করতেছে, সময় কেটে যাচ্ছে, রাত হয়েছে। রাত্রেবেলা মিনহাজ হেঁটে বারান্দায় আসছে, লিভিং রুমের পাশে বারান্দা ছিল, এবং ওই বারান্দা দিয়ে ওই বাড়িটা দেখা যায় আর কি, যেখানে সে দাঁড়াইছে। বাড়িটাকে দাঁড়ায় তার কাছে দেখে মনে হচ্ছে কোয়াইট, রাত্রেবেলাও কোনো মানুষজন ওখানে নাই। মানে ওই ভিতরের দিকে দেখা যায় যে এরকম বাড়িটার এন্ট্রেন্সের পর বেশ খানিকটা খোলা জায়গা, ওই জায়গায় গাছপালা আছে এবং ফাঁকা জায়গা। তারপর ওই ভিতরে বিল্ডিং, এবং বিল্ডিং এ তখন আমাদের কোনো বাতি টাতি জ্বলে না। তো মিনহাজ একটু অবাক হলো। মিনহাজ চিন্তা করছিল যে সে তার ভাবিকে জিজ্ঞেস করবে। তো যাই হোক, পরবর্তীতে তাকে ওদিকে ডাক দিয়েছে, ফুফাতো ভাই কথা বলছে, তার আর ওগুলা খেয়াল নাই। তো ওই দিন রাত তার কেটে গেল। তো এরপর দিন তার ওই চাকরির ইন্টারভিউর জন্য ওই জায়গায় যাওয়ার কথা। তো সে ওদিকে গেছে, যে ইন্টারভিউ দিল, এবং ইন্টারভিউ ভালোই হয়েছে। তারপর সে তার বন্ধুদের সাথে একটু দেখা করছে, ঢাকায় যে বন্ধুরা ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, কিছু বন্ধুর সাথে বসে আড্ডা দিছে। আড্ডা দিয়ে সময় পার করতে করতে সে ওই যে ধানমন্ডি এলাকায় চলে আসছিল। একেবারে রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পর ব্যাক করবে ফুফাতোয়ের বাসায়। ওখান থেকে অনেক বাস পায় না, অনেক মানে কাঠখড় পোড়ায়, সে আসছে ওখানে। এসে ঢুকলো ওই জায়গায়। তো ঢুকে হেঁটে হেঁটে আসতেছে, মরুর সড়ক দিয়ে হেঁটে ওই গলির মধ্যে ঢুকছে। তো ঢুকে হাতের বাঁ পাশে একটা মাঠ আছে, মাঠটা খা খা করতেছে, কেউ নাই। মানে দিনের বেলা যেমন বিকাল বেলা দেখছে যে ওখানে মানুষজন খেলা করে, এখানে কোনো কেউ খেলা করতেছে না, পুরো জায়গাটা একদম নীরব হয়ে আছে। ওটা দিয়ে আসতেছে। মিনহাজের মনে হচ্ছে যে মিনহাজের জুতার শব্দ সে নিজে পাচ্ছে, কারণ সে তো চাকরি ইন্টারভিউ দিতে গেছিল, শু পড়ে গেছে, তার হিলের খটখট খটখট শব্দ ওখান দিয়ে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে সে চলে আসলো এই যে ডান দিকে মোড় নিবে, এখন যে দিক দিয়ে ঢুকবে আর কি, তার কাজিনের বাসা যেদিকে, ওই রাস্তায় ঢুকছে। তো ওই রাস্তার মধ্যে ঢুকেই মিনহাজের কেমন জানি গাটা কাটা দিয়ে উঠছে। তো তখন প্রায় 11:30টার মতো বাজে, অনেক রাত। রাস্তাটা পিচ ঢালা হলেও ওই রাস্তার খুব একটা টেক কেয়ার করা হয়নি, মানে এই জায়গা মনে হয় ঢালাই খুব একটা হয় না। দুই পাশের দেয়ালগুলা রং চটে গেছে, মানে ওইখানে যে রং করা হয়েছিল সেই রংগুলা এখন অনেক জায়গায় কেমন কেমন ছোপ ছোপ হয়ে গেছে, এরকম বেশ পুরনো বোঝা যায়। আর এই দুই পাশের বাড়িরই যে দেয়ালের এই পাশে গাছগুলো ওভারল্যাপ করে আসছে, ডালগুলা বাইরের দিকে চলে আসছে। কোনো জায়গায় কোন ফলজ গাছ, হ্যাঁ দেখা গেছে কাঁঠাল গাছের ডাল, কোনো জায়গায় কাঠবাদাম গাছের ডাল, কোনো জায়গায় বগনভিলিয়ার কিছু ডাল এরকম আসছে। তো এই ডালগুলা এই রাস্তায় আসার কারণে, যেটা নাকি সে দিনের বেলা এতটা খেয়াল করে, বিকাল বেলা ওই চাঁদ যে উঠছে, চাঁদের আলোটা এখানে পড়ে এই রাস্তার মধ্যে স্কাইলিক তৈরি করছে, জায়গায় জায়গায় ছায়ার মধ্যে আলো, এমনি সামনে খুব বেশি দেখা যায় না। মিনহাজের কেমন জানি গা কাটা দিচ্ছে দেখে, কেমন জানি বাড়িগুলো দেখেও ভয় লাগতেছে, কোয়াইট, মানুষজন নাই এরকম। হাঁটতে হাঁটতে মিনহাজ এক সময় চলে আসছে ওই সোজা যেখান থেকে লেফটে টার্ন নিবে আর কি, সামনেই বাড়িটা, বড় বাড়ি, এরকম দরজা। তো ওই দরজার কাছাকাছি যখন আসছে, ওই বাসার সামনে কিন্তু ওই কাঁঠাল গাছ আছে, এবং কাঁঠাল গাছের ডাল এরকম বের হয়ে আছে, এবং ওইখানে কাঁঠাল ধরে আছে ডালে, বোঝা যায় দিনের বেলা সে দেখছে। তো ওই কাঁঠাল গাছের জন্য ওই বাড়ির মূল যে এন্ট্রান্সটা, ওইটার সামনে লাইটও নাই, কোনো ল্যাম্পপোস্টও নাই, ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে। তো মিনহাজের তখন মনে পড়লো ওইদিকে আসতে আসতেই যে ওই সে তাকে ছোট বলছিল, তার যে ওই ভাইস্তা বলছিল যে এটা ভূতের বাড়ির দিকে তাকায়ও না, যেও না। তো এটা তার মনে পড়ে ছোট মানুষের কথা এতটা সে মূল্যায়ন করেনি, তারপরও তার চোখটা ওদিকে যাচ্ছে বারবার। যখন বেশ কাছাকাছি চলে আসছে, মিনহাজের মনে হলো যে ওইখানে মানুষজন আছে, কিছু মানুষজন ওইখানে গুঞ্জন করতেছে, মানে কথাবার্তা বলতেছে, কয়েকজন মানুষ হবে।
মানে বেশ একটু মানে হট্টগোলের মতো আর কি কয়েকজন। তো মিনহাজ একটু অস্বস্তিতে পড়ে গেল যে এই রাস্তার মধ্যে কয়েকজন মানুষজন মানে এরকম নির্জন রাস্তায় কি কি মানে মনে হচ্ছে সাউন্ড করতেছে এরকম। তো মিনহাজ একটু নিজে সতর্ক হয়ে যে এতগুলো মানুষ কেন করবে এখানে, মনে হচ্ছে কয়েকজন মানুষ, সে আস্তে করে রাস্তার বাঁয়ে চেপে মানে ওই বাসাটা থেকে একটু দূরত্ব রেখে সে বাঁয়ে যাবে। ও অন্ধকারের মধ্যে ভালো দেখা যাচ্ছে না। সে যখন বাঁয়ে টার্ন নিবে তখন সে দেখতেছে কতগুলো মানুষের মতো মানে ফিগার ওখানে দাঁড়ানো, মানে উপরে তো শেড আছে, দরজার উপরে একটা শেড আছে, ওইটা ছায় মনে হচ্ছে লম্বা লম্বা কতগুলো মানুষ দাঁড়ানো। তো সে জাস্ট টার্ন নিয়ে লেফটে ঢুকে গেল ওই তার কাজিনের বাসার দিকে। এই সোজা হেঁটে যে ডানে গেলেই কিন্তু সোজা তার কাজিনদের সেই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তো সে এতটুকু রাস্তা হেঁটে যেতে হবে, এর মধ্যে কিন্তু আর এদিকে বাসা নাই, মানে কোনো গেট নাই আর কি। তো সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছনে পেছনে কেউ আসতেছে। মিনহাজের গায়ে কাটা দিছে, সে আস্তে করে মানে মানে খুব চালাকি করে পেছন দিকে তাকিয়েছে, কেউ নাই। তো সেইবার টার্ন নিয়ে নিছে, সে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গেটে চলে যাবে আর কি তার কাজিনের এখানে। তো যখন সে টার্ন নিছে এই সময় টার্নের পাশ থেকে তাকে জানি কে ডাকতেছে, এই যে এই যে ফিসফিস। তো সে অবাক হয়ে গেছে, আরে এই যে ফিসফিস মানে একটা মানে ছেলে মানুষই যদি গলাটা একটু নিচু করে ডাকে এই যে আমাকে বাঁচান আমাকে বাঁচান। তো মিনহাজের একদম মানে তার সব ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে যে আমাকে বাঁচান মানে মানে এখানে কি কোনো সমস্যা হইতেছে। তো সে আর নিজে মানে চলে যেতে যে পারে নাই, কিউরিয়াসিটির থেকে পিছন ফিরে তাকাইছে, তাকে দেখে তার পিছনে কেউ নাই, কিন্তু দেয়ালের ওই পাশ থেকে কিন্তু শব্দ পাইছে সে এই যে ডাকছে যে তাকে, মানে তাকে মানে ওখানে দেখতে হলে কি করতে হবে, পিছনে যেতে হবে কয়েক পা গিয়ে দেওয়ালের ওদিকে দুকি দিতে হবে। সে স্পষ্ট ফিল করতেছে ওই দেয়ালের আড়ালে কেউ আছে। তো মিনহাজ আস্তে আস্তে ওই মানে হেঁটে হেঁটে খুব সন্তর্পণে পা ফেলে নাই, এবং তার যে কাজিনের অ্যাপার্টমেন্টের নিচের অংশটা ওইটা অন্ধকার হয়ে আছে, ওখানে লাইট জ্বলতেছে না। সে মনে মনে চিন্তা করলো এই দারোয়ান বেটাটা একটা মানে যে এখানে পাহারা দেয় বা যে গার্ড যে, সে তো একদম অলস, সামনেও লাইট জ্বালায় নেই, ওই ভিতর দিকের আলো জ্বলতেছে, সামনে কোনো আলো নাই। তো সে খুব সন্তর্পণে পা টিপে টিপে নিজের কেন জানি তার ভিতরেই মানে একটা কাজ করছে, হেঁটে সে ওই দেয়ালের কাছে যাচ্ছে, তার মনে হচ্ছে ওখানে কেউ আছে। সে খুব কাছাকাছি আসতে আবার শুনছে এই যে এইখানে, একদম এই যে এখানে ভাই, আবার ভাই বলতেছে তাকে, ভাই এই যে আমি এখানে। তো সে হেঁটে তাড়াতাড়ি খুব সন্তর্পণে তাড়াতাড়ি হেঁটে ওখানে চলে গেছে ওই বাঘটার কাছে। বাঘটার কাছে বাঁয়ে তাকাইছে, তাকাইতে কেউ নাই, জায়গাটা ফাঁকা, কিন্তু এইখান থেকে শব্দ শুনছে, সে এখান থেকে কথা বলছে। হঠাৎ করে যেন মিনহাজার কি মনে হলো, মিনহাজ জাস্ট পিছন ফিরছে, মানে মানে পিছনে ঘুরে আসে, সাথে সাথে তার সামনে এত বড় একটা কাঁঠাল উপর থেকে ধস করে পড়ে ভেঙে ছিটকায় গেল চারিদিকে। মানে একটা কাঁঠাল অনেক উপর থেকে খসে পড়ছে, পড়ে চারিদিকে ছিটকায় গেল, মানে এমন ভাবে ছিটকাইছে মিনহাজ থেকে মাত্র 2 ফিট দূরে, এত জোরে পড়ছে যে ধস করে শব্দ হয়েছে। মিনহাজ ভয়ে লাফ দিয়ে 2 পা পিছনে এসে ছেড়ে দৌড় দিয়েছে সে, মানে আকস্মিকতা, এত আকস্মিক অবস্থা। দৌড় দিয়ে যে সে ওই তার ওই কাজিনদের গেটের কাছে আসছে, তার কাছে মনে হলো ভিতরে কয়েকজন হাসতেছে পিছনে, ওই যে যেখানে কাঁঠাল পড়ছে তার পিছনে কয়েকজন হাসতেছে। তো মিনহাজ তাড়াতাড়ি ওই গেটের কাছে যে দেখতেছে যে দারোয়ান আছে নাকি, এবং ভয় পাচ্ছে যে তাকে পিছন থেকে কেউ এসে ধরবে বা কিছু একটা করবে, একটা ভয় লাগতেছে তার। তো সে গেটের ফাঁক দিয়ে তাকায় দেখতেছে কেউ না। সে একটু পরে ডাক দিল, এই যে গার্ড ভাই, এই যে গার্ড ভাই। ওরকম কয়েকবার ডাকার পর দেখলো যে ওই গার্ড একটা লোক, মানে বয়স্ক লোক ছিল, সে মানে চোখ মুখ কুচকায় হেঁটে আসতেছে দিকে। এসে দরজাটা খুললো, হঠাৎ করে দরজা খুলছে, তো মিনহাজ ঢুকে গেল ভিতরে। ঢোকার পরে বলতেছে যে কি ব্যাপার, কি করছেন এখানে, তাকে জিজ্ঞেস করছে গার্ড। বলে আমি কি করছি মানে, বলে যে পিছে কিসের সাউন্ড হলো, কি জানি আমি, মানে কাঁঠাল পড়ছে, মানে কে আমরা ডাকছে, কে ডাকছে আপনার, এখানে কেউ থাকে না এই বাড়িতে, বাড়িওয়ালা বাড়ি ফালায় রাখছে, এটা পরে এটা ভাঙচুর করবো, কিছু বাড়ি ভাঙবে আর কি, কেউ নাই, এখন কেউ থাকে না, কি কোন আপনার, কে ডাকছে আপনারে। মিনহাজ আর কোনো কথা না বলে তাড়াতাড়ি উঠে আসছে বাসায় এসে। এখন তার কাছে একটু অস্বস্তি লাগতেছে যে কাজিনের বাসায় সে আসছে এরকম হঠাৎ করে, রাতের বেলা বেল দিবে, তখন অলরেডি 12টা বাজে, এরকম তারা নিশ্চয় ঘুমাই গেছে, পুরো কোয়াইট এনভায়রনমেন্ট। তো সে অনেক কি করে বেল দিল, বেল দেওয়ার পর একটু পরে দেখলো যে তার কাজিনের ওয়াইফ দরজা খুলছে, ওনারা শুয়ে পড়ছিলেন। মিনহাজকে দেখে বললো যে কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? বলে কি, বলে দেখো তোমার পায়েটা এগুলো কি লেগে আছে। তাকায় দেখলো ওই যে মানে ওই কাঁঠাল ফেটে যে ওই যে ইটি বেরিয়েছে, ওগুলা তার জুতা টুতার মধ্যে লাগছে। সে তখন মানে খুব অস্বস্তি ফিল করলো, বলে ভাবি দেখো কি হয়েছে, রাস্তায় এরকম হেঁটে আসার সময় এই অবস্থা। তো দেখলো যে তার সেই ভাবি মানে গম্ভীর হয়ে গেল, মানে মুখটা একদম শুকায় গেল। বললো যে তাড়াতাড়ি যাও, যে ফ্রেশ হয়ে তোমার রুমে যাও, এখানে দেখো কি অবস্থা, রাতের বেলা এখানে চলাফেরা করা ঠিক না, নীরব তো, এদিকে রাতের বেলা যেও না। তো
সাথে সাথে ও মানে গেল মিনহাজ, যে তার মানে কাপড় চোপড় চেঞ্জ করলো, তাকে যে রুম দিছিল গেস্ট রুম, ওখানে কাপড় চোপড় চেঞ্জ করে সে ফ্রেশ হলো, শাওয়ার নিয়ে আসলো, এসে দেখলো যে তার ওই খাবার দাবার রেখে দিছে তার ভাবি ওখানে, তো সেগুলো খেলো, রাত হয়ে গেছে, এখন কি করবে। তো সে খাওয়া দাওয়া যখন শেষ করছে একটু পর তার ভাবি আসছে, আবার এসে ওগুলো গুছায় ফেলতেছে টেবিলের জিনিসপত্র, আর তাকে বললো যে আচ্ছা তুমি যে বললা কাঁঠাল পড়ছে, কি হয়েছে পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করো তো, মানে জাস্ট কাঁঠাল পড়ছে তোমার উপর। তো তখন সবকিছু মিনহাজ বললো যে এরকম এরকম ব্যাপার, সবই বললো যে এরকম তাকে এরকম অনেকে ডাকতেছে। তো তার ভাবি শুনলো, শুনে বললো কি ওই জায়গাটা না আসলে খারাপ, দোষ লাগা জায়গা, ওই বাড়িটাই দোষ লাগা, ওই বাড়িটা কয়দিন পর ভেঙে ফেলবে, নতুন করে বাড়ি করবে, বাড়িটা দোষ লাগা, মানে অনেক টাকা পয়সাওয়ালা মানুষের বাড়ি, বিত্তশালীর বাড়ি, তো বাড়িটার পুরো জায়গাটার মধ্যে দোষ আছে। রাতের বেলা ওদিক দিয়ে চলাফেরা করে না মানুষ। এই যে আমাদের দেখছো বাসার সামনে কিন্তু এখানে লাইট থাকে না, মানে কি লাইট এখানে ফিউজ হয়ে যায়, এমনিই থাকে না, কেন জানি লাইট লাগাইলেই দেখা যায় যে লাইট হয়তো ওই 2-1 ঘন্টা থাকবে, তারপর থাকবে না। ওই জায়গাটার সমস্যা আছে। আর তুমি তো বড় বাচ্চা পাচ্ছ, তুমি দোয়া করো যে তোমার উপরে যে ওই যে কাঁঠালটা কিন্তু তোমার গায়ে ফেলতো, হ্যাঁ তোমার গায়ে পড়ে নাই। তো মিনহাজ তখন বললো যে হ্যাঁ আমি ওখানে শব্দ পাইছি, পিছনে মনে হয় কয়েকদিন হাসতেছে এরকম। বললো যে হ্যাঁ খুবই, আর আমাদের এই যে গেস্ট রুমে যে থাকবা রাতে দোয়া পড়ে থেকো, হ্যাঁ দোয়া পড়ে থেকো, কারণ গেস্ট রুমটা কিন্তু ওই বাড়ির ওই যে ওই দেয়ালের অংশটা ওখানে আছে, তোমার গেস্ট রুমের পরেই কিন্তু একটা ফাঁকা জায়গা, তারপর কিন্তু ওই বাড়ির এক্সটেন্ডেড অংশ, তো দোয়া দুরুদ পড়ে থেকো। আর ওই তোমার ওই জানলা দিয়ে ওই বাড়ির দিকে তাকায় না বেশি, হ্যাঁ ওই রাতের বেলা ওই জায়গায় মানে উল্টা পাল্টা জিনিস আছে, মানুষ অনেকে কিন্তু ভয় পায়, হ্যাঁ আমি নিজেও ভয় পাইছি অনেকবার। তো বলে কি দেখছেন ভাবি, বলে না ওগুলো তোমার শোনার দরকার নেই, তুমি যাও, তুমি যে শুয়ে পড়ো, যাও তুমি যাও, দোয়া দুরুদ পড়ে শুয়ে পড়ো। তাই বলে তার ভাবি তাকে বলে যাও রুমে যাও। তো মিনহাজ ডাইনিং স্পেস থেকে যায়, তার রুমে যায়, যে তাকে যে থাকতে দিছে, বেশ সুন্দর একটা রুম, কোজি রুম। তো সে বিছানায় যাওয়ার আগেই তাকে মানা করছে জানলা দিয়ে তাকাইতে, সে সুন্দর যে ওই জানলার পর্দা সরাই সে ওই বাসার দিকে তাকাইছে। তো এখানে কিন্তু আলো খুব কম, তার যে সেই যে রুমটা আছে সেই রুমটার মধ্যে ডিম লাইট জ্বলতেছে আর কি, 0 পাওয়ারে বাল্ব জ্বলতেছে, হালকা নীল আলো ঘরের ভেতরে। আর ওই জায়গায় দেখা যাচ্ছে ওই বাড়িটা মনে হচ্ছে অন্ধকার, এবং ওই চাঁদের আলো যতটুকু পড়ছে, গাছগাছালি দিয়ে ছাওয়া, এক পাশে পেছনের দিকে একটা দালান, ওই দালানটা 3 তলা দালান। মিনহাজ আছে কিন্তু 5 তলার উপরে, সে দেখতেছে 3 তলা দালান, আর কেমন জানি ভৌতিক, কোনো আলো নাই, কিচ্ছু নাই, বেশ বড় দালান। সে চিন্তা করলো যে এই বাড়ি বানাইছে কে আর এইভাবে রাখছে কে। চিন্তা করতে করতে সে পর্দা টেনে দিয়ে একটু শুয়ে পড়লো, অনেক ক্লান্ত ছিল সারাদিন। আর সে মনে মনে মানে আর কি শুকরিয়া আদায় করলো, দোয়া দুরুদ পড়লো যে তার গায়ে ওই কাঁঠালটা পড়ে নাই। সে চিন্তা করলো যে কাঁঠালটা পড়লে অবস্থা খারাপ হয়ে যেত, বেশ ভারী কাঁঠাল, পড়ে একদম ছিটকায় গেছে চারিদিকে, এরকম আর এত উপর থেকে পড়ছে। যাই হোক সে শুয়ে পড়ছে, মানে তার ঘুম চলে আসছে, একদম ঘুমায় গেছে। হঠাৎ করে মিনহাজের কেমন যেন একটা ফিল হয়েছে ঘুমের মধ্যেই, মানে তখনও ভেঙে গেছে। আর তাকায় দেখে তার বিছানার পাশে, তার বিছানার একেবারে পাশে, তার থেকে তো 2 ফিট দূরে একটা মনে হচ্ছে অন্ধকারের মধ্যে একটা অবয়বটা আরো ডিপ অন্ধকার, এবং লম্বা হবে প্রায় ছাদের সমান, প্রায় সিলিং এর সমান দাঁড়ায় আছে তার পাশে, এবং ফ্যানটা মানে ফুল স্পিডে ঘুরতেছে ভৌ ভৌ করে। শীতে মিনহাজ জমে যাওয়ার অবস্থা, এবং সে ভয়ে ওই জিনিসটাকে দেখে, ভয় যে সে ওই পাশ থেকে কাঁথা টেনে নিবে তাও পারতেছে না। মিনহাজের ভয়ে মানে শরীর জমে গেছে। তো ওই অবস্থায় সে দোয়া পড়তে গেলে দেখে তার মুখ নড়তেছে না। তো সে মনে মনে দোয়া পড়তেছে অনেক কষ্টে, এবং সে তাকায় আছে অবয়বটার দিকে, অবয়বটা কেন জানি তার পাশে দাঁড়ায় আছে, কিছু করতেছে না। তো সে অনেক কষ্টে, কিন্তু সে কথা বলতে পারতেছে না, শরীর নাড়াইতে পারতেছে না। তা মিনহাজ অনেক কষ্টে দোয়া পড়ার চেষ্টা করলো মনে মনে। একসময় পুরা সে দোয়াটা শেষ করলো। এই সূরাটা শেষ করার পর হঠাৎ করে তার মনে হলো যে কিছু চলে গেছে ওইখান থেকে, লিভ করছে। কিভাবে লিভ করছে এটা সে বুঝতে পারলো না। আর এই যে ফ্যানটা যে অনেক জোরে চলতেছিল, ফ্যানটা আস্তে করে আবার স্লো হয়ে গেল, আবার এই ক্যাঁ 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 কেরম করে চলতেছে, কিন্তু ওই 0 পাওয়ারে বারবার জ্বলে না। তো মিনহাজ ভয় থরথর করে কাঁপতেছে, সে মানে উঠতে পারতেছে না, মানে সে যে বিছানা থেকে উঠতে পারতেছে না। তো তার হঠাৎ চোখ গেল রুমের দরজার দিকে। ওই দরজা কিন্তু সে ভিতর থেকে লাগাই দিছিল, মানে দরজাটাকে সে ভেতর থেকে লাগাই দিছিল, দরজা লাগাই ছিটকানি তুলে দিছিল। সে দেখে দরজাটা খোলা, পর্দাটা এরকম কাঁপতেছে এই হালকা বাতাসে, আর ওই ডাইনিং স্পেসটা অন্ধকার দেখা যাচ্ছে পর্দার নিচ দিয়ে, হ্যাঁ মানে অন্ধকার ডাইনিং স্পেস দেখা যাচ্ছে, ওখানেও আলো নাই কোনো, দরজাটা খোলা এরকম। তো প্রচন্ড ভয় পাইছে মিনহাজ, প্রচন্ড ভয় পাইছে। সে মানে নড়তে পারতেছিল না। তারপর একসময় সে চিন্তা করলো আমাকে উঠতেই হবে। উঠলো, উঠে ওই ডিম লাইটের সুইচ অন অফ করলো, দেখলো না আর জ্বলে না ডিম লাইট। তো রুমের বাতি জ্বালায় দিল, ঠাস করে জ্বলে উঠছে বাতি জ্বলার পরে সে গেল দরজার কাছে, উকি দিল, দেখলো যে পুরা তাদের ওই মানে তার ভাইয়ের বাসার যে লিভিং রুম অন্ধকার, এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ভয় লাগে দেখলে।
ডাইনিং স্পেসটা ভয় লাগতেছে, মনে হচ্ছে কেউ একজন আছে রেফ্রিজারেটরের পাশে, এরকম কিচেন মানে যা দেখতেছে তার ভয় লাগতেছে। তাড়াতাড়ি সে দরজাটা আবার লাগাই দিল, দরজা লাগাই দিয়ে সে মনে করার চেষ্টা করলো যে সে কি ছিটকানি তুলছিল নাকি। তার মনে পড়লো যে হ্যাঁ সে ছিটকানি তুলছিল, স্পষ্ট মনে আছে তার। যাই হোক, সে আবার ওই ছিটকানি লাগায় আবার এসে ওই বাতি জ্বালাই ঘুমাইলো রাতে। তো পরদিন সে উঠে সে কিন্তু চাইছিল যে আরো 2-1 দিন থাকবে এই কাজিনের বাসায়, কিন্তু আর সাহস করলো না। পরদিন উঠে সে নাস্তা করতেছে, ভাবিকে বললো যে কালকে রাত্রে কি হয়েছে। তার ভাবি বললো তোমাকে বলছিলাম দোয়া পড়ে ঘুমাইতে। বলে যে হ্যাঁ ভাবি পড়ছিলাম তো। বলে এই রুমটা খারাপ ভাই, আমরা এই বাসাটাও আসলে তোমার ভাই ফ্ল্যাটটা কিনছিল, কি করবো আর, আমরা এখন কিছু করতে পারতেছি না, পরে হয়তো আমরা বিক্রি করে দিতে পারি, ওই জায়গাটা খারাপ। আমরা অনেকবার চেষ্টা করছি, অনেকবারই করছি, দেখি কোনো ভালো মৌলানা সাহেবকে এনে হয়তো বাসাটা আবার বন্ধ করানোর চেষ্টা করবো, ওই বাড়িটা থেকে উল্টাপাল্টা আছে। আর কি করবো, তুমি থাকো আরো বেড়াও। তখন মিনহাজ বলতেছে না আমি চলে যাব। তার ভাবি মন থেকে বলছে তাকে থাকতে, মানে আরো বেড়ায় যেতে, সে বলছে না সে চলে যাবে। তো মিনহাজ ভাই বাসা থেকে চলে যায় ওই দিন, সবকিছু গোছায়। ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ভয় পেয়েছে মিনহাজ। তো পরবর্তীতে আবার বেড়াইতে আসছে ভাইয়ের বাসায়, কিন্তু আর থাকে নাই, মানে সে বেড়ায় চলে গেছে। তো ওই পাশের বাসা পরবর্তীতে ভেঙে ফেলছিল ওখানে। তো এরপরে নাকি আসতে দিল তার ওইখানে আর ওইসব কোনো ঘটনা আর শোনা যেত না। তার আগ পর্যন্ত মানুষজন ভয় পেত, কাজের মানুষ রাখলেও ভয় পেত, কাজের মানুষকে নাকি টেনে নিয়ে গেছে খাটের নিচে একদম, এরকম হয়েছে ওই বাসার ওই রুমগুলাতে। যাই হোক, এই ছিল মিনহাজের পাঠানো ঘটনা। আসসালামু আলাইকুম, আশা করি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ রাব্বি সরকার, গ্রামের বাড়ি কুমিল্লা, কিন্তু আমি ঢাকা মিরপুরে থাকি। ভুল ত্রুটি ক্ষমা করে যেভাবে লেখা আছে সেভাবেই পড়িয়েন। তোর কথা না বাড়িয়ে চলে যাই মেন ঘটনায়। অল্প বয়সে যে আল্লাহ আমার জীবনে এত পরীক্ষায় দাঁড় করিয়ে রেখেছে সেটা আমার ধারণায় ছিল না। একবার আমি ব্ল্যাক ম্যাজিকের শিকার হই এবং সেই কারণে আমি ঢাকা থেকে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ গ্রামে আমার একটি দাদু ছিল, যিনি ছিলেন অত্র এলাকার খুব নামকরা একজন কবিরাজ। আমি সাধারণত রাতের বেলা ট্রাভেল করতে পছন্দ করি, যার কারণে আমি প্রায় সন্ধ্যা 7টা বা তার আশেপাশে একটা সময় মিরপুর থেকে রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে। টিকাটুলি থেকে বাসে উঠে আমি একটা সময় ঘুমিয়ে যাই, কিন্তু হঠাৎ একটা সময় আমার ঘুম ভেঙে যায় এবং দেখি সামনে একটা গাড়ি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সেখানে আমি অনেকটা সময় আটকে থাকি। যাই হোক, একটা সময় আমি আমার গন্তব্যে নেমে যাই, তখন রাত 1টার বেশি। আর এত রাতে গ্রামের বাজারে কোনো গাড়ি পাবো না, এটাই স্বাভাবিক। আমি হাঁটতে শুরু করলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে। পশ্চিম দিকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে গিয়ে আবার উত্তরে প্রায় 3.5 কিলোমিটার যেতে হবে। আমি যখন উত্তর দিকের রাস্তাটার কাছাকাছি, তখন দেখি রাস্তার দক্ষিণ পাশ থেকে সাদা পাঞ্জাবি পরে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। যদিও আমি ভয় পাইনি, কিন্তু ভাবতে লাগলাম যে এত রাতে কেউ নেই। ইতিমধ্যেই সে রাস্তায় উঠে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে, এই কে তুমি, এত রাতে কোথা থেকে আসলা? আমি তখন বুঝতে পারি যে এটা আর কেউ না, এটাই আমার সেই কবিরাজ দাদু। যেহেতু আমি জানি সে একজন কবিরাজ, তাই আমি আর 9-6 না ভেবে ওনাকে আমার পরিচয় দিয়ে দুজনে একসাথে হাঁটতে শুরু করি। কিন্তু উনি আমাকে বলে যে দাদা তুমি সামনে থাকো, আমি আছি তোমার পেছনে, আর পেছনের দিকে তাকায়ও না। আমি ভাবলাম যে হয়তো কোনো রোগী দেখতে আসছিল এদিকে, আর আমি যেহেতু ছোট থেকে জানি বা দেখেছি উনি জিন বা এই ধরনের এন্টিটি নিয়ে কাজ করে, তাই আমি আর কিছু ভাবলাম না যে কেন আমাকে পেছনে তাকাতে বারণ করলো। হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি। এখানে 3 রাস্তার একটি মোড় আছে, যার প্রথম রাস্তাটা দিয়ে মাত্র আসলাম। দ্বিতীয় রাস্তাটা দিয়ে গেলে মাত্র 1 মিনিট দূরত্বে আমার বাড়ি, 3-4 মিনিট দূরত্বে দাদুর বাড়ি, এবং তৃতীয় রাস্তাটা রাস্তা বললেও হয় না। গ্রামের বাড়িতে হাঁটার রাস্তা কমাতে সবাই বাড়ির ভেতর দিয়ে চলাফেরা করে, তেমনি বাড়ির ভেতর দিয়ে গেলে 2 মিনিট লাগে দাদুর বাড়িতে যেতে। তো ওই 3 রাস্তার মোড়ে এসে দাদু আমাকে জিজ্ঞেস করলো, দাদা তুমি কি যাইতে পারবা নাকি আমি নিয়ে ঘরে পৌঁছাই দেবো? আমি বললাম, না দাদু সমস্যা নাই, আমি যেতে পারবো। তখন প্রায় 3:30টার মতো বাজে। বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দিই, ঘরে যাই, ফ্রেশ হয়ে হাত মুখ মুছে বসা মাত্র আম্মা আমাকে জিজ্ঞেস করলেন, এত রাত হলো কেন? অতঃপর আমি সব বলি আম্মাকে। আম্মা বললেন, স্টেশন থেকে একা আসলি, ভয়টায় পাইছিস? আমি বললাম, আম্মা আমি তো একা আসি নাই, আমি ওই দাদুর সাথে আসছি। আমি জানি না যে কেন আমার আম্মা তখন একটু মুচকি হাসি হাসলো। তখন আমি আর দেরি না করে আমার বন্ধুর বাড়িতে চলে যাই ওর সাথে ঘুমাতে। এখানে একটা কথা বলে রাখি, আমার বন্ধুর বাড়ি আর সেই দাদুর বাড়ি পাশাপাশি। তো আমি বন্ধুর ঘরে গিয়ে তাকে ডেকে তুলি এবং তার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকি। একটা সময় সে আমাকে বলে যে আমাদের কবরস্থানে নাকি মাঝে মাঝে সেই দাদুকে দেখা যায়। তো আমি একটু মজা করে বললাম যে দাদু তো জিনদের সাথে সংযুক্ত, হয়তো তাদের সাথে আড্ডা দিতে যায়। তখন সে আমাকে যে কথাটা বলে, ভাই আমি জীবনেও সেটা আশা করিনি।
সে বলে আমার সেই দাদু নাকি অনেকদিন আগেই মারা গেছে। এটা শুনে আমি সাথে সাথেই দৌড়ে আমার ঘরে চলে যাই। আমার বন্ধু আমার সাথে সাথে আসে। আমি যখন ঘরের কোনায়, তখন শুনি ঘরে কে যেন কথা বলছে। আমি দাঁড়িয়ে একটু শোনার চেষ্টা করি। একটা সময় আমি বুঝতে পারি এটা আমার একটা কাকা কথা বলছে। আমি যতটুকু শুনতে পেয়েছি তা কিছুটা এমন: আপনার ছেলের পিছনে দেখলাম কবিরাজ কাকা যাচ্ছে, আপনার ছেলে কি বাড়ি আসছে নাকি? আমি ভুল দেখলাম। এমন সময় আমি ঘরে ঢুকি এবং আম্মাকে জিজ্ঞেস করি যে সাব্বির এসব কি বলছে আম্মা, দাদু নাকি মারা গেছেন। বলে রাখি আমার বন্ধুর নাম সাব্বির। আম্মা তখন মুচকি হাসতে হাসতে বলল, তুই তো রাগ করে চলে গেলি, তারপর থেকে আর কোনো যোগাযোগ করলি না, তাই তোকে বলতে পারে নাই। আরেকটা কথা বলি, শেষবার যখন বাড়িতে এসেছিলাম তখন কোনো একটা কারণে আমি বাড়ি থেকে রাগারাগি করে ঢাকা যাই এবং দীর্ঘদিন কারোর সাথে যোগাযোগ করিনি। তখন আমি আম্মাকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমি এতটা পথ কার সাথে আসলাম। তখন আম্মা বললেন, তোর দাদু তোকে অনেক আদর করতো, তো তাই হয়তো তোকে পাহারা দিয়ে বাড়িতে নিয়ে আসছে। একটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমার সেই কাকার মাছ ধরার অভ্যাস আছে, তাই সে হয়তো রাস্তার পাশে কোথাও মাছ ধরছিল। তখন আমাকে আর আমার পেছনে দাদুর আত্মাকে দেখতে পায়, আর আমি আরো ভয় পাই এটা ভেবে যে আমি বাড়িতে আসছিলাম মূলত ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে সেই দাদুর কাছে আমার সমস্যার সমাধানের আশায়। কিন্তু বাড়িতে এসে শুনি দাদু মারা গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব, কার কাছে যাব, কোথায় পাবো এই সমস্যার সমাধান। আরেকটা কথা বলে রাখা ভালো, আমার আম্মাও টুকটাক দোয়া কালাম জানতো, আমার সেই দাদুই শিখিয়েছে আম্মাকে। তো ভাই, এই ঘটনাটা কতটা ভয়ের জানি না, কিন্তু এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যেহেতু এটা অন্য একটা ঘটনার ভিতরের অংশ, সেহেতু এই ঘটনাটা এখানে শেষ করলাম। আশা করি ভাই ঘটনাটি পড়ে শোনাবেন, সময় পেলে ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটি লিখে পাঠাবো। দোয়া করি রাতের ডায়েরি অনেক দূরে গিয়ে যাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এবার আমরা চলে যাচ্ছি আরেকজন ভাইয়ের ঘটনায়। উনি আমাদের পাঠিয়েছেন বরিশাল থেকে। ওনার নাম হচ্ছে ফারুক। ফারুক ভাই যেভাবে পাঠিয়েছেন সেভাবেই বলছি। বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা, এখানকার পৌরসভার এক পুরনো পাড়ায় শতবর্ষী একটি বাড়ি, যা স্থানীয়রা মজুমদার বাড়ি বলে চেনে। বিশাল বাগান বাড়ির মতো জায়গাটি একসময় জমিদার বাড়ির অংশ ছিল, কিন্তু কালের পরিক্রমায় জমিদাররা বিলীন হয়েছে, আর তাদের রেখে যাওয়া সম্পত্তির মালিক এখন রাশেদ মজুমদার এবং তার পরিবার। রাশেদ মজুমদারের স্ত্রী সাইমা মজুমদার একসময় খুব হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু আজকাল তাকে সবসময় বিষণ্ণ মনে হয়। 3 বছর হলো তিনি একমাত্র মেয়েকে হারিয়েছেন। তার মেয়ের নাম ছিল নাদিয়া, বয়স মাত্র 5 বছর। একটা অদ্ভুত অজানা অসুখে ধীরে ধীরে শুকিয়ে গিয়েছিল সে। দেশের সব নাম করা ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান হয়নি। শেষ মুহূর্তে মেয়েটি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কথা বলতে পারতো না। তবে শুধু নাদিয়া নয়, এই বাড়ির প্রতিটি মানুষের জীবন যেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল। রাশেদ মজুমদারের পরিবার বেশ বড়। রাশেদ মজুমদার 45 বছর, সংসারের কর্তা, একজন ব্যবসায়ী। সাইমা মজুমদার 40 বছর, রাশেদের স্ত্রী, মানসিকভাবে বিধ্বস্ত। তানভীর মজুমদার 35 বছর, রাশেদের ছোট ভাই, চাকরি করেন ঢাকায়। নাহিদা মজুমদার 25 বছর, তানভীরের স্ত্রী, নতুন বউ হয়ে এসেছেন বছর 2 হলো। রাবেয়া খাতুন 70 বছর, রাশেদ ও তানভীরের মা, যিনি একসময় খুব শক্তিশালী ছিলেন, কিন্তু আজকাল সারাদিনে অসুস্থ থাকেন। পরিবারের অন্যান্য সদস্যরাও নানাভাবে কষ্ট পাচ্ছিলেন। তানভীরের বউ নাহিদা বিয়ের পর থেকে রাত বিরাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতেন, প্রায় শ্বাসকষ্টে ভুগতেন। রাশেদের মা রাবেয়া খাতুন প্রতিদিন ভোরবেলা তার গলা চেপে ধরা হয় বলে মনে হতো। তানভীর সামান্য কারণে প্রচন্ড রেগে যেতেন, মাঝে মাঝে নিজেকে আঘাত করতে চাইতেন। বাড়ির পরিবেশ ধীরে ধীরে ভয়ানক হতে লাগলো। এক রাতে তানভীরের স্ত্রী নাহিদা হঠাৎ ঘুমের মধ্যে আত্মচিৎকার করে উঠলেন। তার পুরো শরীর কাঁপছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি কারো অদৃশ্য হাত আমার গলা চেপে ধরেছে। কেউ একজন বলছে, তোমরা মরবে, সবাই মরবে। পরিবারের সবাই এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দিলেও এই ঘটনা বারবার ঘটতে থাকলো। একদিন দুপুরে সাইমা মজুমদার রান্নাঘরে বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন ঘরের কোণ থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে, আর সেই ধোঁয়া ধীরে ধীরে এক অদৃশ্য আকৃতির মতো হয়ে যাচ্ছে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরদিন সকালে কাজের বুয়া রান্নাঘরে একটা কাঁচি, একটা নখ আর এক মুঠো চুল পেলেন, যেগুলো কারো বোঝার আগেই অদ্ভুতভাবে মাটির নিচে গলে যেতে লাগলো। বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়ল। তখনই একজন বলল, আমাদের বাড়ির আশেপাশে কেউ হয়তো কিছু করেছে, আলেম ডাকতে হবে। বাড়িতে এক পরিচিত মাওলানা সাইফুল্লাহ এলেন। তিনি পুরো বাড়িতে ঘুরে কিছু কোরআন আয়াত পড়লেন। কিছুক্ষণ পর তিনি বললেন, এবারের লোকদের ধ্বংস করার জন্য ভয়ানক কিছু করা হয়েছে, কিন্তু কে করেছে সেটা বের করতে হলে আমাকে কিছু সময় দিতে হবে। পরদিন রাতে মাওলানা সাইফুল্লাহ আবার এলেন। তিনি বললেন, তোমাদের ওপর শক্তিশালী জাদু করা হয়েছে, এটি কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। বাড়ির সবাই অবাক হয়ে গেল, কিন্তু সবচেয়ে বেশি অবাক হলেন রাশেদের মা রাবেয়া খাতুন, কারণ তিনি জানতেন তারই আপন বোনের মেয়ে নাজমা খাতুন এক সময় গোপনে এসব কালো বিদ্যার চর্চা করত। পরিবারের সবাই একসঙ্গে বসেছিল। মাওলানা সাইফুল্লাহ একটু চুপ থেকে গভীর চোখে রাবেয়া খাতুনের দিকে তাকালেন। আপনি কিছু লুকাচ্ছেন, তাই না? রাবেয়া খাতুন হঠাৎ কেঁপে উঠলেন।
চারপাশটা নীরব হয়ে গেল। তার শুকিয়ে যাওয়া হাত দুটো কাঁপছিল। তিনি মাথা নিচু করলেন, যেন অনেক পুরনো কিছু মনে পড়ে যাচ্ছে। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানতাম একদিন এই বাড়ির সবাই ধ্বংস হবে। বাকিরা হতবাক হয়ে গেল। আমার আপন বোন রাশিদা, তার মেয়ে নাজমা খাতুন, ওরা আমাদের জন্য এই সর্বনাশ করেছে। রাশেদ ধীরে ধীরে বলল, কিন্তু কেন কেন? রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। অতীতের এক গোপন কাহিনী সামনে আসতে শুরু করলো। প্রায় 25 বছর আগে রাশেদদের বাড়ির এক অংশ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। রাবেয়া খাতুনের বোন রাশিদা দাবি করেছিল এই জমির এক অংশ তারও প্রাপ্য, কিন্তু জমির দলিলে তার কোনো নাম ছিল না। তবুও তিনি তার স্বামীকে নিয়ে মামলা করেছিলেন, যা বছরখানেক চলেছিল। কিন্তু মামলা শেষ হওয়ার আগে এক অদ্ভুত ঘটনা ঘটে। এক রাতে রাশিদার স্বামী নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর নদীর পাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু চোখ মুখ এমনভাবে বিকৃত ছিল যে মনে হচ্ছিল তিনি চরম আতঙ্কে মারা গেছেন। রাশিদা তখন থেকে বিশ্বাস করতেন যে রাশিদের পরিবার কোনো গোপন কৌশল করে তার স্বামীকে সরিয়ে দিয়েছে, যাতে তাদের বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যায়। এরপর থেকে রাশিদার স্বভাব বদলে যায়। তিনি কারোর সঙ্গে বেশি কথা বলতেন না। গ্রামের লোকেরা বলতো তিনি রাতের আধারে কোথাও যেতেন, কখনো কখনো অজানা ভাষায় বের করতেন। তার মেয়ে নাজমা খাতুন তখনও কিশোরী। সে ছোট থেকে সবকিছু চুপচাপ দেখে গিয়েছিল, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যেও পরিবর্তন আসতে থাকে। নাজমা বড় হওয়ার পর একসময় সে শহরে চলে যায় পড়াশোনা করতে, কিন্তু কিছুকাল পর ফিরে এলে দেখা যায় সে সম্পূর্ণ বদলে গেছে। গ্রামের লোকেরা বলতো নাজমা অদ্ভুত সব বই পড়তো, কিছু লোকের সঙ্গে মিশত যারা সাধারণ মানুষের মতো ছিল না। সেই রাতের বেলায় একা বসে কিছু করত, কখনো কখনো শোনা যেত অজানা ভাষার শব্দ। একবার রাবেয়া খাতুন তার সঙ্গে কথা বলতে গেলে নাজমা তাকে শুধু একবার তাকিয়ে দেখেছিল। সেই দৃষ্টি এমন ছিল যেন সে ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। এই বাড়ির সবাই ধ্বংস হবে খালা, আমি শুধু অপেক্ষা করছি। এই ছিল তার শেষ কথা। এরপর রাবেয়া খাতুন তাকে আর কখনো কাছে ডাকতে সাহস করেননি। মৌলানা সাইফুল্লাহ ধীরস্বরে বললেন, নাজমা দীর্ঘদিন ধরে কাজ করেছে। সে এমন কিছু করেছে যা মানুষের জীবন ধ্বংস করতে পারে। এগুলো সাধারণ কিছু নয়, এটি পরিকল্পিত। রাবেয়া খাতুন বললেন, কিন্তু সে কি করেছিল? মৌলানা বললেন, সে এমন কিছু রেখে গেছে যা সময়ের সঙ্গে কাজ করে। এটি বাড়ির প্রতিটি মানুষের উপর আস্তে আস্তে প্রভাব ফেলেছে। প্রথমে ছোট ছোট অসুখ, দুঃস্বপ্ন, মানসিক অস্থিরতা, তারপর ধীরে ধীরে। তিনি আর কথা শেষ করলেন না। রাশেদ বলল, কিন্তু আমরা কিভাবে নিশ্চিত হব যে সেই করেছে? মৌলানা বললেন, তোমাদের বাড়ির পুরনো জায়গাগুলো খুঁজে দেখো। কিছু এমন জিনিস থাকবে যা সাধারণত চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। পরিবারের সবাই বাড়ির বিভিন্ন অংশ খুঁজতে শুরু করলো। রান্নাঘর, উঠোন, পুরনো গোডাউন, কোথাও কিছু পাওয়া গেল না। কিন্তু তারপর পুরনো স্টোর রুমের এক কোণ থেকে একটা ছোট বাক্স পাওয়া গেল। সেটা খুলতেই সবাই অবাক হয়ে গেল। ভেতরে রাখা ছিল কয়েকটা ছোট ছোট পুতুল, যার শরীরে লাল সুতো পেঁচানো, কিছু মানুষের নখ ও চুল যেগুলোকে কালচে লাগছিল, একটা ছোট খাতা যার কিছু পৃষ্ঠা ছেঁড়া, কিন্তু তাতে অদ্ভুত সব আঁকিঝুঁকি। মৌলানা এক ঝলক দেখে বললেন, এটাই তার কাজ। সে এমন কিছু বেঁধে রেখেছিল যা তোমাদের জীবন ধ্বংস করতে থাকে। পরিবারের সবার মনে আতঙ্ক ছড়িয়ে গেল। রাবেয়া খাতুন ফিসফিস করে বললেন, এজন্যই আমাদের মেয়েটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল। সাইমা কান্নায় ভেঙে পড়লেন। রাশেদ হতভম্ব হয়ে গেলেন। মৌলানা বললেন, এটা শুধু শারীরিক কষ্ট না, এটা মনের ওপর কাজ করে। যার ওপর এটা করা হয় তার ধীরে ধীরে সব শেষ হয়ে যায়, সুখ, শান্তি, স্বাস্থ্য, এমনকি জীবনও। তাহলে আমাদের কি করতে হবে? রাশেদ কাঁপা কণ্ঠে বলল। মৌলানা গভীর স্বরে বললেন, এর প্রতিকার আছে, কিন্তু এটা সহজ হবে না। মৌলানা সাইফুল্লাহ বাড়ির সকলকে ডেকে বসতে বললেন। তার কণ্ঠে ছিল এক ধরনের রহস্যময় ভয়। এই জাদুর শেকল ভাঙা সহজ নয়, এটি দীর্ঘদিন ধরে বাড়ির সঙ্গে লেগে আছে। রাশেদ মজুমদার আতঙ্কিত কণ্ঠে বললেন, আমাদের করণীয় কি? আমাদের বাঁচাতে পারবেন? মৌলানা কিছুক্ষণ চুপ থেকে বললেন, প্রথমে জানতে হবে নাজমা কোথায়, সে কি বেঁচে আছে? রাবেয়া খাতুন ফিসফিস করে বললেন, শেষবার শুনেছিলাম সে ঢাকায় কোথাও থাকে, কিন্তু অনেক বছর ধরে কোনো যোগাযোগ নেই। মৌলানা চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করলেন, তারপর বললেন, তাকে খুঁজে বের করতে হবে। সে না থাকলে এই জাদুর আসল মূল খুঁজে পাওয়া কঠিন হবে। রাশেদ মজুমদার সিদ্ধান্ত নিলেন পরদিনই ঢাকায় গিয়ে নাজমাকে খুঁজবেন। কিন্তু ঠিক সেই রাতে আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাতে সবাই ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু বাড়ির বাতাস ভারী হয়ে উঠছিল, যেন চোখে দেখা যায় না এমন কিছু চারপাশে ছড়িয়ে আছে। হঠাৎ এক প্রচন্ড বিকট শব্দে সবার ঘুম ভেঙে গেল। ঠাস ঠাস, কেউ যেন বাড়ির দরজায় পাথর ছুটছে। তানভীর দ্রুত দরজা খুলে বাইরে তাকালেন, কিন্তু অন্ধকারের মধ্যে কেউ ছিল না। কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে বিকট শব্দ এলো, গড় গড় গড়। সাইমা মজুমদার চিৎকার দিয়ে উঠলেন। রান্নাঘরের জানালা দিয়ে কেউ যেন ভেতরে তাকাচ্ছিল, কিন্তু সেটা মানুষ নয়, একজোড়া জল জলে লাল চোখ। তানভীর দৌড়ে গেলেন, কিন্তু জানালার কাছে গেলে কিছুই দেখা গেল না। সবাই আতঙ্কে একসঙ্গে হয়ে গেল। মৌলানা কোরআন খুলে আয়াত পড়তে লাগলেন, কিন্তু তখনই
ঘর ছেড়ে চলে যাও, তোমরা সবাই মারা যাবে। একটা ভয়ানক ফিসফিস কণ্ঠ শোনা গেল ঘরের ভেতর থেকে। রাবেয়া খাতুন কাঁপতে কাঁপতে বললেন, এটা নাজমার কাজ। মৌলানা দৃঢ় কণ্ঠে বললেন, এখনই ব্যবস্থা নিতে হবে। তিনি বললেন, ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দিতে হবে, তারপর কিছু বিশেষ দোয়া পড়তে হবে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না যতক্ষণ না মূল শেকল ভাঙা হয়। রাশেদ বললেন, মূল শেকল? মৌলানা বললেন, হ্যাঁ, জাদুর মূল বস্তুটা এখনো কোথাও লুকিয়ে আছে। সেই বাক্সটি তো ছিল শুধু বাহ্যিক অংশ, কিন্তু এর আসল ক্ষমতা অন্য কোথাও লুকিয়ে আছে। পরদিন সকালে রাশেদের এক কাজের লোক এসে জানালো, বাড়ির পেছনের পুরনো কুয়োর ভেতর থেকে রাতে ফিসফিস শব্দ শুনেছে। স্যার, আমি রাতে ওখান দিয়ে যাচ্ছিলাম, তখন শুনলাম কেউ যেন নিচ থেকে ফিসফিস করে বলছে, আমাকে মুক্ত করো। সবাই কেঁপে উঠল। রাশেদ বললেন, আমাদের কুয়ো তো অনেক পুরনো, 50 বছরেরও বেশি সময় ধরে কেউ ব্যবহার করেনি। মাওলানা বললেন, সেখানে কিছু থাকতে পারে। তানভীর, রাশেদ এবং কাজের লোক মিলে কুয়োর কাছে গেল। সেখানে দাঁড়িয়ে অনুভব করা যাচ্ছিল বাতাস ঠান্ডা হয়ে উঠেছে। তানভীর নিচে টর্চ ফেলল। তখনই তারা যা দেখলো তাতে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কুয়োর গভীরে পানির ওপর ভাসছিল একটা মানুষের কঙ্কাল, কিন্তু কঙ্কালের মুখে ছিল অদ্ভুত একটা হাসির ছাপ। অতীতের গোপন সত্য। রাবেয়া খাতুন ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমি জানতাম ওরা এখানে আছে। রাশেদ হতবাক হয়ে বলল, ওরা মানে কে? রাবেয়া কাঁদতে কাঁদতে বললেন, এই কুয়োতে একসময় মানুষ মারা হয়েছিল। এটা ছিল অভিশপ্ত জায়গা। রাশেদের বাবা ছিলেন একজন অত্যন্ত কঠোর মানুষ, জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী। একসময় তিনি এক দরিদ্র কৃষকের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিলেন। কৃষকটি তার জমির দাবি করেছিল, কিন্তু জমিদার তা মানেননি। এক রাতে সেই কৃষক ও তার স্ত্রী হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরদিন লোকজন কুয়োতে খুঁজতে গেলে জমিদার ভয় দেখিয়ে সবাইকে থামিয়ে দেন, কিন্তু সত্যি সত্যি সেই কুয়োর গভীরে তাদের মৃতদেহ লুকিয়ে রাখা হয়েছিল। এ কথা জানতো একমাত্র রাবেয়া খাতুন, কিন্তু তিনি কোনোদিন কাউকে বলেননি। কিন্তু সেই আত্মারা কি মুক্তি পেয়েছিল, নাকি তারা অপেক্ষা করছিল প্রতিশোধের জন্য? অন্ধকারের শেষ অধ্যায়। মাওলানা বললেন, এই বাড়ির অভিশাপ শুধু নাজমার জাদু নয়, এর শেকল বহু পুরনো। তিনি বললেন, এখন দুটি কাজ করতে হবে। প্রথমত, কুয়োতে বিশেষ দোয়া পড়ে শুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, নাজমাকে খুঁজে বের করে তার জাদু ভাঙতে হবে। পরিবারের সবাই রাজি হলো। রাশেদ ও তানভীর ঢাকায় নাজমাকে খুঁজতে বের হলেন, কিন্তু ঠিক তখনই রাতের অন্ধকারে আবার সে ভয়ানক ফিসফিস কণ্ঠ শোনা গেল, তোমরা সত্য জানতে চাও, কিন্তু সত্য জানলে মৃত্যু আসবে। রাত গভীর, বাড়ির চারপাশের বাতাস ভারী হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু মনে একরাশ ভয় গেজ গেজ করছে। মাওলানা সাইফুল্লাহ চুপচাপ বসে আছেন, তার চোখে গভীর চিন্তার ছাপ। রাশেদ ও তানভীর ঢাকায় নাজমাকে খুঁজতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ঠিক তখনই বাড়ির দরজায় প্রচন্ড ধাক্কার শব্দ। ধড়াম ধড়াম। রাবেয়া খাতুন আতঙ্কে চিৎকার করে উঠলেন, কেউ দরজায় আসছে। তানভীর দ্রুত দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খোলার আগেই ঘরের ভেতর থেকে একটা বিকট শব্দ এলো, খটাস। ডাইনিং টেবিলের উপরে রাখা লোহার গ্লাস হঠাৎ করে মাটিতে পড়ে গেল, যেন কেউ সেটা ধাক্কা দিয়েছে, অথচ আশেপাশে কেউ ছিল না। মাওলানা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন, সবাই শান্ত থাকুন, ভয় পেলে বিপদ আরো বাড়বে। তিনি কিছু পবিত্র আয়াত পাঠ করলেন। চারপাশের ভারী বাতাস ধীরে ধীরে হালকা হতে লাগলো, কিন্তু তাতেও ভয় পুরোপুরি কাটল না। ঢাকায় রহস্যের খোঁজ। পরদিন সকালে রাশেদ ও তানভীর ঢাকায় রওনা হলেন। নাজমার শেষ অবস্থানের খোঁজ নিতে তারা পুরনো শহরের এক সরু গলির ভেতর ঢুকলো, যেখানে ছোট ছোট বাড়ি আর দোকানগুলোর ভিড়ে পথ হারিয়ে যাওয়ার ভয় থাকে। এক বৃদ্ধ দোকানদারের কাছে গিয়ে তারা জানতে চাইল, আপনি কি নাজমাকে চেনেন? বছর 10 আগে সে এখানে থাকতো। বৃদ্ধ একটু ভেবে বললেন, নাজমা? হ্যাঁ, নামটা শুনেছি, কিন্তু ও তো বহুদিন আগে হঠাৎ হারিয়ে গেছে, কেউ আর তার খোঁজ পায়নি। তানভীর হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিল সে? বৃদ্ধ দোকানদার ধীরে ধীরে বললেন, ও থাকতো গলির শেষের পুরনো দোতলা বাড়িটায়, কিন্তু হঠাৎ একদিন দরজা জানালা বন্ধ করে ও কোথায় যেন চলে যায়। কেউ আর তার খোঁজ পায়নি। লোকেরা বলতো সে রাতে একা একা কথা বলতো, এমনকি কখনো কখনো তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসতো। রাশেদ ও তানভীর দ্রুত সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়িটি ছিল ধুলোমাখা, জানালার কাঁচ ভাঙা, আর দরজার কাঠগুলো পচে গিয়েছে। মনে হচ্ছিল অনেক বছর ধরে এখানে কেউ আসেনি। তারা দরজা ধাক্কা দিল, কেউ সাড়া দিল না। তানভীর আস্তে করে দরজাটা ঠেলে খুলল। বাইরের রোদ ভেতরে ঢুকে পড়ল, ধুলোর আস্তর সোনালি আভা ছড়িয়ে দিল চারপাশে। ভেতরে ঢুকতেই দেখা গেল দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা আছে। এক কোণে পুরনো একটি বাক্স পড়ে আছে। তানভীর সেটি তুলতে গেল, ঠিক তখনই ধড়াম, উপরের ঘর থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজার ফাঁক দিয়ে দেখা গেল কেউ একজন জানালার পাশে বসে আছে, চুলগুলো এলোমেলো, পেট ফিরে বসে আছে। নাজমা! সেই ছায়াময় অবয়ব ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার মুখটা রক্তশূন্য, চোখের কোলে গভীর গর্ত, আর ঠোঁটে ছিল এক অস্বাভাবিক হাসি। অতীতের অন্ধকার সত্য।
নাজমা তাদের দেখে ফিসফিস করে বলল, তোমরা এখানে কেন এসেছো? রাশেদ কাপা গলায় বলল, নাজমা, আমরা জানি সবকিছু, আমাদের সাহায্য করতে হবে। নাজমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সত্য জানতে চাও? সে একটা পুরনো কাগজ বের করে দিল। কাগজে লেখা ছিল এক ভয়ানক কাহিনী। একদা জমিদারের আদেশে কয়েকজন দরিদ্র কৃষককে বাড়ির কুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। তাদের আর্তনাদ কেউ শোনেনি। তারা ক্ষুধায় তৃষ্ণায় ধীরে ধীরে নিঃশেষ হয়ে গিয়েছিল। নাজমা ফিসফিস করে বলল, তারা এখানেই আছে। তাদের দেহ নেই, কিন্তু তাদের অস্তিত্ব মুছে যায়নি। রাশেদ অবাক হয়ে বলল, কিন্তু এই বাড়ির সাথে এর সম্পর্ক কি? নাজমা বলল, বাড়ির পুরনো কাঠামোর একটি অংশ সেই জমিদার বাড়ির দরজা থেকে তৈরি করা হয়েছিল। দরজা ভাঙার সময় সেই অভিশপ্ত কাঠ নিয়ে আসা হয়েছিল এখানে। সেই কাঠের মধ্যেই ছিল তাদের উপস্থিতি। তানভীর হতভম্ব হয়ে বলল, তাহলে উপায় কি? নাজমা বলল, শেকল ছিন্ন করতে হলে সেই কাঠ পুড়িয়ে ফেলতে হবে। এবং তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। এবং কি? নাজমা ধীরে ধীরে বলল, একজনকে কুয়োর পানিতে নামতে হবে। রাশেদ আর তানভীর যখন বাড়িতে ফিরে এলো তখন রাত গভীর। মাওলানা সব শুনে বললেন, আমাদের আর দেরি করা যাবে না। পরদিন সকালে আলো ফোটার আগেই সবাই কুয়োর কাছে জড়ো হলো। মাওলানা আয়াত পাঠ করলেন। তানভীর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। কুয়োর পানি ভয়ঙ্কর ঠান্ডা। নিচে নামতে মনে হলো কিছু একটা তাকে স্পর্শ করছে। তানভীর চিৎকার করে উঠল, কেউ আমাকে টানছে। উপরে সবাই আতঙ্কে চিৎকার করলো। রাশেদ দড়ি ধরে দ্রুত টান দিল। তানভীর উঠে এলো। তার হাতের মুঠোয় ছিল একটা পুরনো লোহার চেইন। মাওলানা দ্রুত সেটা পবিত্র জল দিয়ে ধুয়ে ফেললেন। ঠিক তখনই কুয়োর পানি আস্তে আস্তে স্বচ্ছ হয়ে উঠল। বাড়ির চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো, যেন বহু বছরের একটা চাপা বোঝা এক মুহূর্তেই উড়ে গেল। রাবেয়া খাতুন ফুঁফিয়ে কাঁদতে লাগলেন। অবশেষে মুক্তি। কিন্তু মুক্তি কি সত্যি এসেছিল? কেননা সেই রাতে রাশেদের ঘরের জানালার কাছে হঠাৎ আঁচড়ের দাগ দেখা গেল। আর জানালার ওপাশে অন্ধকারে একজোড়া চোখ নিঃশব্দে তাকিয়েছিল। সেই চোখ আর কিছুই না, এক অশরীরী জিনের ছায়া। মানুষের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে। এটা ছিল ওনাদের জীবনের এক ভয়ঙ্কর ঘটনা। এটাই ওনাদের জীবনের শেষ ঘটনা ছিল না। এরপরেও অনেক কিছু ঘটেছে যেটা বর্ণনা করা সম্ভব না। এতে করে সমস্যা আরো বাড়বে। কিন্তু এই ঘটনার ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। পুরোপুরি ঘটনাটি যে জানে সে বিশ্বাস করতে পারে না। জগৎ খুব রহস্যময়। রহস্য এই জগতের সব থেকে প্রিয় বিষয়। অন্যের মনে হয় এগুলা কি কোনোদিন সম্ভব? ভাই, যাদের সাথে ঘটনা ঘটে তারাই কেবল জানে ঘটনাগুলো কতটা ভয়াবহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। তো এখন যে ঘটনা আমি শেয়ার করব, আর এটা ঘটেছিল আমার ভার্সিটি লাইফের একটা ফ্রেন্ডের সাথে। মূলত সেই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো আমার সেই ফ্রেন্ডের নাম ছিল রায়হান। সে, তার ছোট বোন এবং তার বাবা মাকে নিয়ে তাদের ফ্যামিলি ছিল। তো তার ছোট বোনের নাম ছিল শান্তা, যদি এটা তার ছদ্ম নাম, কারণ রায়হান আমাকে তার নামটা বলতে বারণ করেছিল। তো রায়হান বলে ওদের